ঠিক আছে। তো চলো, মেকানিক্সটা বেশিরভাগই কিন্তু আমাদের ম্যাথামেটিক্স টাইপের প্রশ্নই আসবে, ঠিক আছে। এই মেকানিক্স অফ এ সিঙ্গেল পার্টিকেল, এই অংশটাতে বেশিরভাগই বলতে গেলে ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড প্রশ্ন আসবে। আর এর মধ্যে থেকে অনেক কনসেপ্ট আছে যেগুলো তোমরা জানো। আর একবার হালকা করে আমরা একটু রিভিউ করব কিছু কিছু কনসেপ্ট, ফিজিক্সের বেসিক কনসেপ্ট। তো চলো, কোশ্চেন অ্যান্সার মেথডেই আমরা একটু রিভিউ করি, কারণ জিনিসটা তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সবার আগে ফার্স্ট প্রশ্ন, যেটা মেকানিক্স অফ এ সিঙ্গেল পার্টিকেল, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে নিউটনস ল কি, স্টেট নিউটনস ল অফ মোশন, অ্যান্ড গিভ এ ক্রিটিক্যাল রিভিউ অফ দ্য লজ। মানে এই লগুলো কি বোঝাতে চাইছে বা এখান থেকে আমরা কি পেতে পারি তার একটা আইডিয়া। চলো সেটা ফার্স্ট কোশ্চেনটা একটুখানি দেখা যাক কি আছে। তো নিউটনস ল বেসিক্যালি তিনটে আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। ফার্স্ট লটা কি, যেটা বলছে যে বডি উইল রিমেন ইন ইটস স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড। যতক্ষণ না তুমি বাহ্যিক বল ব্যবহার করবে, একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করতে চাইবে না। মানে সে যে রেস্টে আছে সে রেস্টেই থাকবে, বা সে যদি মোশনে থাকে তাহলে সে মোশনেই থাকবে। এবার এখানটা একটা মজার জিনিস আমরা যে দেখতে পাচ্ছি, যেটা প্রাচীন লোকেদের একটা কি বলবো ভুল ধারণা ছিল। ওরা ভাবতো যে যখন কোনো জিনিস মোশনে আছে, যে কোনো কিছু মুভ করছে, সেটাকে মুভ করাবার জন্য কন্টিনিউয়াস একটা ফোর্স লাগবে, সকলের এটা একটা ধারণা ছিল। তো মেকানিক্সের এই আইডিয়াস থেকে বা নিউটনের এই সূত্র থেকে এই যেটা আমরা জানা গেল আর কি, যে না, সেটা অ্যাকচুয়ালি নয়। কোনো বস্তু সেটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে আর তার উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয়, তাহলে সেটা কিন্তু কন্টিনিউয়াস সেই ফিক্সড ভেলোসিটিতে মুভ করতে থাকবে, ঠিক আছে। এটা একটা জিনিস জানা গেল। অর্থাৎ কোনো বস্তু কিন্তু কখনোই, মানে যেটা ফিক্সড ভেলোসিটিতে মুভ করছে, কনস্ট্যান্ট মানে সমবেগে যেটা মুভ করছে, গতিশীল, সমবেগে গতিশীল, সেটা কিন্তু সেই একই বেগের মধ্যেই সে কিন্তু মুভ করতে থাকবে। এই কারণে মহাকাশে যত গ্রহ নক্ষত্র রয়েছে তারা কিন্তু একরকম মোশনের মধ্যে, সবসময় কন্টিনিউয়াস মোশনের মধ্যে রয়েছে। যেমন আমাদের পৃথিবী ভাবো, সূর্যের চারপাশে কন্টিনিউয়াস একটা ফিক্সড ভেলোসিটি নিয়ে মুভ করছে। কিন্তু তো মহাকাশে যত কিছু রয়েছে, যেহেতু মহাকাশে কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই, কোনো ফ্রিকশন নেই, সেই কারণে ওদের কোনো বাহ্যিক বল ওদের উপর অ্যাপ্লাই হচ্ছে না, যতক্ষণ না দুটো কোনো গ্রহাণু, যেটাকে বলে আর কি অ্যাস্ট্রয়েড, দুটো গ্রহাণুর সাথে একে অপরের সাথে যতক্ষণ না মানে সংঘাত হবে, কলিশন হবে, তা বাদ দিয়ে যতক্ষণ সে মহাকাশে রয়েছে তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে না। ফলে সে সমবেগে মুভ করতে থাকবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। তো কিন্তু আমাদের এখানে আমরা সেটা দেখি না কেন? কারণ আমাদের এখানে প্রচুর ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। একটা ধরো মাটিতে তুমি যদি একটা বলকে রোল করে দাও বা কোনো কিছুকে ঠেলে দাও, মাটির মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স আছে, এয়ারের একটা হাওয়ার রেজিস্ট্যান্স আছে। তো এতগুলো ফ্রিকশনাল এক্সটার্নাল ফোর্স আছে বলে কি হচ্ছে, আমার যে বস্তুটা আমরা মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছিল, যদি তার উপর কনস্ট্যান্ট ফোর্স না কাজ করে, কি হবে, বডিটা একটা টাইমে স্লো হয়ে গিয়ে থেমে যাবে। কারণ কি হচ্ছে, তার উপর একটা ফ্রিকশনাল ফোর্স তার উপর সবসময় কাজ করছে। তো ফার্স্ট ল এর ক্রিটিক্যাল রিভিউ থেকে আমরা কি পাচ্ছি, অবভিয়াসলি এই ফার্স্ট ল আমাদেরকে ইনার্সিয়ার ব্যাপারে বলছে। ইনার্সিয়া মানে হচ্ছে জাড্য বা জড়তা, ঠিক আছে। এইটা কি, এটা একটা বডির প্রপার্টি, যে প্রপার্টিটার জন্য, যে ধর্মটার জন্য সেই বডিটা কোনো একটা বস্তু নিজের স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশনে থাকতে চায়। আর ইনার্সিয়া আমরা কি একটা বডির ইনার্সিয়া কত বেশি কি থেকে মেজার করতে পারি, তার ভর থেকে, তার মাস থেকে। একটা বডির মাস যত বেশি হবে তার ইনার্সিয়া তত বেশি হবে। তার মানে তাকে আমার তত বেশি বল দিতে হবে, তত বেশি ফোর্স দিতে হবে তার অবস্থান পরিবর্তন করার জন্য। মানে একটা ভারী বস্তুকে ঠেলতে তোমাকে বা তাকে মুভমেন্ট করাতে তোমায় যত ফোর্স দিতে হবে, তোমাকে একটা হালকা বস্তুকে মানে একই অ্যামাউন্ট অফ মুভমেন্ট করাতে অনেক কম ফোর্স দিতে হবে। তো এই আইডিয়াটা ছিল ফার্স্ট ল। সেকেন্ড ল, সেকেন্ড ল আমরা কি, যে ফোর্স একটা বডির ওপর যে ফোর্স কাজ করবে সেটা কার সমান, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সমান। একটা বডির ওপর যে ফোর্স কাজ করবে সেটা তার সেই বডির যে মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, পি ইকুয়ালস টু এম ভি। এটা অবভিয়াসলি লিনিয়ার মোমেন্টাম বলে বা রৈখিক ভরবেগ বলে। তো এই মোমেন্টামের সমান হচ্ছে আমার ফোর্স। এই মোমেন্টামের টাইমের রেট, মানে
কি বলবো, সময়ের সাথে মানে পরিবর্তনের হার, টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার সমান হবে আমার ফোর্স। অ্যাকচুয়ালি প্রপোর্শনাল হয়, যদি ভালোভাবে প্রশ্নটা দেখো তো অ্যাকচুয়ালি প্রপোর্শনাল হয়। তারপর সেটাকে এমনভাবে, ফোর্সের ইউনিটটাকে এমন ধরা হয়েছে এসআই ইউনিটে যে আমার সেটা সমান হয়ে যাবে। আচ্ছা, ইউনিটটা কি, ইউনিটগুলো এখানে অতটা চর্চা করছি না, একবার তাও হালকা করে বলে দিই। ইউনিট অফ ফোর্স, ইউনিট অফ ফোর্স এসআই সিস্টেমে আমরা জানি নিউটন, আর সিজিএস ইউনিটে, সিজিএস ইউনিটে আমরা কি জানি, ডাইন। এগুলো একটুখানি তোমাদের খেয়াল রাখতে হবে, এইগুলো খুবই ইজি জিনিস বলে এইগুলো নিয়ে আমি অত বেশি যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, যদি ভরটা ধ্রুবক হয়, মাস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে অবভিয়াসলি এই পি এর জায়গায় এম ভি বসাও, এমটা আমার টাইমের উপর নির্ভর করছে না, এমটা বাইরে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, এফ ইকুয়ালস টু এম ডিভিডিটি হুইচ ইজ এফ ইকুয়ালস টু এম এ। এই ফর্মুলাটাই আমরা বেশিরভাগ জানি যে এফ ইকুয়ালস টু এম এ। এটা কখন হবে খেয়াল রাখবে, এটা তখন হবে যদি আমার মাসটা কনস্ট্যান্ট হয়, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমাদের লাইফে যে মাস কনস্ট্যান্ট, টাইমের সাথে চেঞ্জ করছে না। হাউ এভার কিছু কেসেস আছে, যেমন রকেট, রকেটের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু জ্বালানিটা কন্টিনিউয়াসলি বার্ন হচ্ছে, আমার সেক্ষেত্রে মাস কিন্তু টাইমের সাথে চেঞ্জ করছে, অ্যাজ ইন কেস অফ রকেট। তো সেই পরিস্থিতিতে আমরা কি দেখছি, তখন আমাকে এটাকেও জাস্ট সিম্পল ওই ডেরিভেটিভের যে ইউভি রুল হয় সেইভাবে করা আছে, এফ ইকুয়ালস টু এম ডিভিডিটি হবে প্লাস ভি ডিএমডিটি, ঠিক আছে। আচ্ছা চলো, এবার একটুখানি ক্রিটিক্যাল রিভিউ কি বলছে, এটা একটু ইম্পর্টেন্ট। সেকেন্ড ল এর ক্রিটিক্যাল রিভিউ কি, এই যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি এম ডিভিডিটি ইকুয়ালস টু এফ, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এম ডি টু আর ডিটি টু ইকুয়ালস টু এফ, অর এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি টু আর ডিটি টু ইকুয়ালস টু এফ এম। এইটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবে, এইটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমি যদি সলভ করি, সলভ করে কি পাবো, এটাকে সলভ যদি আমরা করি, সলভ করে কি পাবো বলো তো, যখন সলভ করা হয় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তখন আমরা যেটা আমার ডেরিভেটিভের মধ্যে রয়েছে সেই কোয়ান্টিটিটাকে পাই অ্যাজ এ ফাংশন অফ, এক্ষেত্রে যেহেতু আমার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, আমরা আর কে টাইমের ফাংশন হিসাবে পাবো। আর যেটা আছে, আর কি, আর হচ্ছে খেয়াল করবে পজিশন ভেক্টর, আর হচ্ছে পজিশন ভেক্টর, খেয়াল রাখবে এক্ষেত্রে আর হচ্ছে পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টর জানা মানে কি, আমি বস্তুটা কোথায় আছে কিছু রেসপেক্টে আমি জানি যে বস্তুটা এই মোমেন্টে কোথায় আছে, এটা হচ্ছে পজিশন ভেক্টর। তো টাইমের সাথে সাথে পজিশন ভেক্টরকে যদি আমি টাইমের ফাংশন হিসেবে আমি জেনে যেতে পারি, তার মানে খেয়াল করো, যদি আমি স্টার্টিং যে পজিশনটা জানি, দ্যাট ইজ আর অ্যাট টি ইকুয়ালস টু জিরো, বস্তুটা স্টার্টিং টাইমে কোথায় ছিল যখন আমি মেজারমেন্ট করা শুরু করছি, বা একটা ফিক্সড টাইমে আমি জানি এখানে ছিল, তাহলে সেই ফিক্সড টাইমের পর আরো টি টাইম পরে বস্তুটা কোথায় যাবে সেটা আমি পেতে পারবো, মানে বস্তুটার ভবিষ্যতের পজিশনগুলোকে আমি বার করতে পারবো যদি আমি এই ইকুয়েশনটা সলভ করে আর কে অ্যাজ এ ফাংশন অফ টি বার করি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এটাই আমরা ইউজ করি সবসময়। আমরা কি করি, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাই নিউটনের সেকেন্ড ল থেকে, সেইটাকে সলভ করে আমরা আর কে বা পজিশন ভেক্টরকে টি এর টাইমের অপেক্ষক বা ফাংশন হিসাবে বার করি। তারপর যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন জানি, মানে স্টার্টিং টাইমে সে কোথায় ছিল, তাহলে ভবিষ্যতে সে কোথায় থাকতে পারে আমি সেটা বার করতে পারবো। এই যে তাহলে এই যে দুটো ইকুয়েশন আছে, একটা হচ্ছে এই ইকুয়েশনটা ডি টু আর ডিটি টু ইকুয়ালস টু এফ এম, আর এইটাকে সলভ করে যেটাকে আমি পাবো আর ইকুয়ালস টু আর ফাংশন অফ টি, এই দুটো ইকুয়েশনকে বলা হয় ইকুয়েশন অফ মোশন। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন, আর এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন অফ মোশন। দুটোকেই অনেক সময় ইকুয়েশন অফ মোশন বলে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি আরো ভালো আরটাকে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বলে, এটাকে ট্র্যাজেক্টরির ইকুয়েশন বলে, কারণ এটা আমার পাথটাকে বোঝাচ্ছে। কিন্তু মেন ইকুয়েশন অফ মোশন হচ্ছে এই জিনিসটাকে বলে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলে ইকুয়েশন অফ মোশন। তো তোমাদেরকে দেবে যে ইকুয়েশন অফ মোশন বার করতে দেবে, দেয়।
ঠিক আছে? হুম। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের চেইন ল। মনে হয় একটা পেজ মিস করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দুটো অবধি হলো, মানে নিউটনসের ফার্স্ট ল আর সেকেন্ড ল হলো। থার্ড লটা কি, একটা পেজ আমার মিস হয়ে গেছে, তো একটু বলে দিচ্ছি। থার্ড লটা আমরা জানি যে এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। থার্ড লটা আমরা কি জানি, যে এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। For every action there is always an equal and opposite reaction. আচ্ছা, এইটা কখন কাজ করে বা কার ক্ষেত্রে কাজ করে? আচ্ছা, নর্মালি এই অ্যাকশন রিঅ্যাকশন বল, যেটা হচ্ছে আমার কি বলে জানো বাংলাতে, ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া বল অবভিয়াসলি। এটাকে বাই ফর্মুলা আমরা এইভাবে লিখি, এফ অফ ওয়ান টু ইকুয়ালস টু ভেক্টর এর ফর্মে লিখছি মাইনাস এফ অফ টু ওয়ান। মানে দুটো বডি আছে, দুটো বডি, তাদের ওপরে দুটো বডি ওয়ান আর বডি টু তারা ইন্টারঅ্যাক্ট করছে, তারা একে অপরের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তারা একে অপরের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, যেই ফোর্সটা হচ্ছে আমার, যেটা আমার দুই নম্বর বডিটা একের ওপর অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এফ অফ ওয়ান টু, আর যেটা আমার এক নম্বর বডিটা আমার দুইয়ের ওপর অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এফ অফ টু ওয়ান, এফ অফ ওয়ান টু সরি। এক নম্বরটা যেটা দুইয়ের ওপর অ্যাপ্লাই করছে সেটা এফ অফ ওয়ান টু, আর যেটা দুই নম্বরটা একের ওপর অ্যাপ্লাই করছে সেটা এফ অফ টু ওয়ান। এই যে দুটো ফোর্স তুমি দেখো ডাইরেকশন আলাদা, অপোজিট, তাই জন্য মাইনাস সাইন। মাইনাস সাইন কারণ কি, ফোর্সের ডাইরেকশনটা আলাদা, ফার্স্ট থিং। সেকেন্ড কি, এই দুটো ফোর্স অ্যাক্টিং অন টু ডিফারেন্ট বডিজ। এই যে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স আছে, এরা কিন্তু অ্যাক্টিং, এটা হচ্ছে ক্রিটিক্যাল রিভিউটা আমি বলছি, রিভিউটা আমি বলছি, আমি একটু মিস করে গেছি, আমি ওই পেজটা ছবি তুলে তোমাদের পরে পাঠিয়ে দেবো, কিছুই নেই সেরকম। অ্যাক্টিং অন টু ডিফারেন্ট বডিজ, ডিফারেন্ট বডিজ। এবার এখানটা একটা মজার জিনিস তোমাদের বলি, এইটা আই থিঙ্ক তোমরা এই জিনিসটা পড়েছো বা ছোটবেলায় যখন ক্লাস 11 এই পার্টগুলো হচ্ছিল তখন হয়তো তোমাদের স্যার এইগুলো গল্প বলেছে, যে আমি একটা নৌকায় রয়েছি, আমি একটা নৌকায় রয়েছি, পাল দেওয়া নৌকা, ঠিক আছে, ছবিটা বাজে হচ্ছে কিছু মনে করো না। আমি একটা পাল দেওয়া নৌকাতে রয়েছি, আমি এখানে, আর আমরা তো জানি যে পালের ওপর যদি হাওয়া পড়ে তাহলে আমার কি হবে, নৌকাটা মুভ করবে এইদিকে, ঠিক কিনা? তো এবার আমি ওই কার্টুন দেখে আমার বুদ্ধি হলো, আমি করলাম কি, একটা বড় টেবিল ফ্যান জোগাড় করলাম, বড় টেবিল ফ্যান জোগাড় করে আমি করলাম কি, এই নৌকাটা লাগিয়ে দিলাম, নৌকাতে লাগিয়ে আমি ঘুরিয়ে দিলাম টেবিল ফ্যানটাকে, যে টেবিল ফ্যানটা হাওয়া দিয়ে পালটাকে ধাক্কা মারবে, তাহলে আমার পালটা সামনের দিকে এগোবে। এবার এটা পসিবল কি পসিবল না? টেবিল ফ্যানটাকে আমি ঘুরিয়ে দিয়ে পালটাকে হাওয়া দিচ্ছি, এবার আমার নৌকাটা সামনে এগোবে কি এগোবে না? কি মনে হয়? এগোবে না। কেন? অ্যাকশন আর রিঅ্যাকশন এক্ষেত্রে সেম বডির উপর কাজ করছে, নৌকাটার উপর, ঠিক আছে, সেম বডির উপর কাজ করছে, সেই জন্য হবে না। একমাত্র যদি তুমি খেয়াল করো বাইরে থেকে হাওয়া আসতো, যেটা অ্যাকচুয়ালি পাল নৌকার যেটা কনসেপ্ট, যে বাইরে থেকে হাওয়া আসছে, দেখো এই হাওয়াটা কিন্তু বাইরে, এটা এটা এসে পালটাকে ধাক্কা দিচ্ছে, সেইটার রিঅ্যাকশন ফোর্সের জন্য নৌকাটা সামনের দিকে এগোচ্ছে। বুঝতে পারলে তো? তো এইটা একটা কিন্তু আলাদা ফোর্স, এটা কিন্তু আলাদা বডির উপর কাজ করছে, ঠিক আছে। এরম একটা তোমরা হয়তো মিম দেখবে, যে একটা কার্টুনের মতো আছে, যে একটা লরি আছে, লরিটা লরির ওপর যে ড্রাইভার বসে আছে, মানে কার্টুন কিন্তু, সে একটা কি করেছে, এরকম একটা ম্যাগনেট ঝুলিয়ে দিয়েছে সামনে,
আর বলছে যে এরম করলেই তো আমার আর লরির সামনেও একটা ম্যাগনেট লাগিয়ে রেখেছে। তো বলছে যে আমার লরির ম্যাগনেটটা, এই সামনের ম্যাগনেটটা লরির ম্যাগনেটকে টানবে, তাতে আমার লরিটা চলবে। তাহলেই তো এনার্জি প্রবলেম সলভ হয়ে গেল। মনে পড়ছে এরকম একটা মিম খুব ফেসবুকে চলে, একটা এখানে একটা অদ্ভুত দেখতে হাসির একটা চোখ বসানো আছে, মনে পড়ছে? হ্যাঁ এটা এইটা ফেসবুকে মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে। তারপর আরেকটা দেখায় যে আলোর ভেলোসিটি কখনো আলোর থেকে বেশি ভেলোসিটি হতে পারে না। তো বলছে যে টর্চ আমরা নাও, টর্চ নিয়ে টর্চের লাইটের ভিডিও তোলো, ভিডিও রেকর্ডিং করো, ভিডিও রেকর্ডিং করে কি করবে, টর্চটা সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দাও, তোমার লাইটের থেকে ভেলোসিটি বেড়ে গেল। তো এইসব কিছু কিছু জিনিস আছে যেগুলো ঘোরে আর কি। তো সেইগুলো যদি আমরা এই পার্টগুলো আমাদের মাথায় থাকে, তাহলে আমরা এগুলো বলতে পারবো যে কেন এইটা সম্ভব নয়। যেমন এই ম্যাগনেটের কেসটা কেন সম্ভব নয়, কারণ এক্ষেত্রেও কি হচ্ছে, অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স অ্যাকশন রিঅ্যাকশন একই একই বডির একই উপর। বস্তুর ওপর করে যাচ্ছে, সেই জন্য আমার কখনোই এটা কাজ করবে না। সেম ফর এই যদি আমি বললাম যে একটা পালের নৌকাতে আমি যদি মানে নৌকার মধ্যে একটা, ইভেন এটাও আজকে হালে একটা মানে দেখাচ্ছিল, ভিডিও বার করেছিল যে একটা লোক করেছে কি, সে ওই ভ্যাকুম ক্লিনার নিয়ে এরম একটা নৌকায় বসে, এটা তোমরা দেখবে ভিডিওতে দিয়েছিল, ও করছে জিনিসটা, একটা ভ্যাকুম ক্লিনার দিয়ে এই ইয়েতে হাওয়া দিচ্ছে আর নৌকাটা এগোচ্ছে। এটা একটা ভিডিও বেরিয়েছে ফেসবুকে, আমি কিছুদিন আগেই দেখছিলাম। তো মোস্ট প্রবাবলি ওটা ফেক ভিডিও ছিল, নৌকাটা নিশ্চয়ই কোথাও কোনো মোটর ফোটর লাগানো আছে যার জন্য ওটা মুভ করছে। কিন্তু মানে ওটা ভিডিওটা ওরম ভাবে বানিয়েছে, কারণ এটা কখনো পসিবল না, ও নৌকার মধ্যে বসে ভ্যাকুম ক্লিনার ইউজ করে হাওয়া দিয়ে, পালের মধ্যে হাওয়া করে ও কখনো নৌকাকে ঠেলতে পারবে না। মানে ঠিক ওই ইয়ের কনসেপ্টটা হয়েছে এটা আর কি। যাই হোক, তো এইটা ছিল আমাদের নিউটনের সেকেন্ড ল, যেটা থার্ড ল যেটা, ঠিক আছে? তো জাস্ট এগুলো আমাদের অল্প স্বল্প এখান থেকে। হ্যাঁ, কিছু বলবে, বলো। তো এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আর দেয় না। আচ্ছা, এইটা একটা প্রশ্ন আছে যে নিউটনের থার্ড ল কি সবসময় ভ্যালিড? উত্তর হচ্ছে না, কিছু ক্ষেত্রে ভ্যালিড হয় না। নিউটনের থার্ড ল যেটা আছে, এটা মেকানিক্যাল কেসের ক্ষেত্রেই রেস্ট্রিক্টেড থাকে, ঠিক আছে? তো মেকানিক্যাল কেসের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড থাকে। এটা কখন ভ্যালিড হয় না, একটা এক্সাম্পল হচ্ছে যে তোমরা তো নিশ্চয়ই এটা ক্লাস 12-এ পড়েছো অ্যাম্পিয়ার ল করার সময়, যে দুখানা তার, তাদের মধ্যে দুটো প্যারালেল তার রয়েছে, তাদের মধ্যে যদি কারেন্ট একই দিকে ফ্লো সরি একই দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে কি হয় বলো তো, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, অবশ্যই। ঠিক আছে? হ্যাঁ দুটো ফোর্স, আচ্ছা যদি দুটো কারেন্ট তুমি সেম করে দাও, তাহলে ফোর্সটাও সেম হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইটা একটা হচ্ছে নিউটনসের ল, এটার ক্ষেত্রে কিন্তু ধরো এই তারটা একে অ্যাট্রাক্ট করছে আর এই তারটা একে অ্যাট্রাক্ট করছে, কিন্তু তুমি যদি এই তার দুটো প্যারালেল না থাকে, একটু বেঁকে যায়, তখন কিন্তু আর এই ফোর্সটা সেম থাকবে না। তো এরম কিছু কেসেস আছে যে ক্ষেত্রে কিন্তু আমার নিউটনসের থার্ড ল কিন্তু ইনভ্যালিড। ভায়োলেট করে যাচ্ছে। খেয়াল রাখবে যে নিউটনের থার্ড ল আমাদের মেকানিক্যাল কেসের ক্ষেত্রেই, যেখানটায় একটা বডি আর একটা বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করছে, মেকানিক্যাল কেসের ক্ষেত্রেই কিন্তু আমার নর্মালি নিউটনস থার্ড ল প্রযোজ্য। বাকি কেসগুলোতে সেটা অনেক কেসের ক্ষেত্রে, যেমন এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার এইটা কাজ করে না, নিউটনের থার্ড ল ব্রেকডাউন করে যায়, ঠিক আছে? আচ্ছা, চলো এবার এখান থেকে তোমাদের মোটামুটি স্টার্ট হবে, যেটা হচ্ছে যেমন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এই প্রশ্নগুলো আসে, দেখো ইম্পর্টেন্ট মার্ক করা আছে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন কি, আর সেখান থেকে একটা লেন্থ বা স্পেস ইন্টারভেলের, একটা স্পেস ইন্টারভেল বা একটা লেন্থ, কোনো বডির লেন্থ বা তার স্পেস বা দুটো পয়েন্টের মধ্যে স্পেস ইন্টারভেল মনে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব, তারা যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট থাকে সেটা প্রমাণ করতে দেয়। আর নিউটনের দ্বিতীয় সূত্রটাও যে আমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ইনভ্যারিয়েন্ট থাকে, এটাও প্রমাণ করতে দেয়। এই দুটো প্রমাণ আসে, ইভেন মোস্ট প্রবাবলি এটা 2018-19-এ এসেছিল, একটা কেস অনার্সদের দিয়েছিল, একটা কেস জেনারেলদের দিয়েছিল, ঠিক আছে? তো এইটা ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের এবার মানে প্রবাবল কোশ্চেন্স গুলো আসা শুরু করছে। নিউটনস ল থেকে সাধারণত কোশ্চেন এখন আর পাবে না, কিন্তু জেনে রাখা দরকার যদি দিয়ে দেয়। চলো তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা কি সেটা আগে দেখি।
আচ্ছা, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হচ্ছে কি, দুখানা ফ্রেম রয়েছে। আচ্ছা, ফ্রেম বলতে আমরা এক্ষেত্রে কি বুঝছি? ফ্রেম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটার দ্বারা আমি কি করতে পারি, কোনো একটা বিন্দুর আমি পজিশনটাকে আমি নির্ণয় করতে পারবো যে সে কোথায় আছে উইথ রেসপেক্ট টু দিস কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে এখন আমরা বলছি ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স। মোর স্পেসিফিক্যালি এই কথাটা মনে রাখবে, খুব আসবে, ফ্রেম অফ রেফারেন্স। ইভেন সিলেবাসেও তোমাদের লেখা থাকবে, দেখবে ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স মানে হচ্ছে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, খেয়াল রাখবে। তো এরকম দুখানা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, এস আর এস প্রাইম। সেখানে কি হচ্ছে, এস প্রাইম যেটা আছে এইটা হচ্ছে আমার এস প্রাইম, এটা হচ্ছে এস প্রাইম, এই ছোট ফ্রেমটা আমার এস ফ্রেমের রেসপেক্টে এক্স অ্যাক্সিস বরাবর ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। মানে ভেলোসিটিটা কিন্তু কোন দিকে আছে, এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, ঠিক আছে? তো এবার ধরো একটা বিন্দু রয়েছে এখানটায় পয়েন্ট পি। এই পয়েন্ট পি এর পজিশনটা আমি এস প্রাইম ফ্রেমের রেসপেক্টেও বার করতে পারবো, আবার এস ফ্রেমের রেসপেক্টেও বার করতে পারবো। দুটোর জন্য কিন্তু কোঅর্ডিনেট আলাদা হবে, ঠিক কিনা? এস ফ্রেমের রেসপেক্টে পয়েন্ট পি এর কোঅর্ডিনেটস হবে এক্স ওয়াই জেড, কারণ এখানটায় আমি সবকিছুকে নর্মাল ধরছি। আর এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে আমি ধরে নিচ্ছি যে পি পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। খেয়াল করে দেখো, এক্ষেত্রে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ এস প্রাইম ফ্রেমটা কিন্তু আমার বসে নেই, ওটা কি হচ্ছে, আমার ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। মানে টাইমের সাথে সাথে কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম যারা আছে তারা চেঞ্জ হতে পারে। এবার কিরাম চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে, আমরা এই দেখবো যে কিরাম চেঞ্জটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমটা। খেয়াল করে দেখো, এই এস প্রাইম ফ্রেম যেটা আছে সেটা কোন দিকে যাচ্ছে, আমার এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। মানে কিন্তু চেঞ্জ যেটা হবে সেটা কিন্তু এক্স অক্ষ বরাবরই হবে, ওয়াই বা জেড বরাবর কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ এস প্রাইম ফ্রেমটা আমার কোন দিকে যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর এই দিকে যাচ্ছে। তার মানে এক্স অ্যাক্সিসটাই শুধু চেঞ্জ হচ্ছে, ওয়াই আর জেড কিন্তু হিসাব মতো ফিক্সড থাকছে, ঠিক কিনা? এবার আমি ধরে নিচ্ছি যে টাইম টি ইকুয়ালস টু জিরোতে এস আর এস প্রাইম কোইনসাইড করছিল। মানে আমি বলবো যে এই পয়েন্টটা টি ইকুয়ালস টু জিরোতে এখানে ছিল, ঠিক আছে? এই পয়েন্টটা এখানে ছিল, দুটো কোইনসাইড করছিল টি ইকুয়ালস টু জিরোতে। তাহলে টি সময় পর কোথায় হবে, টি সময় পর এসটা কোথায় থাকবে, এস প্রাইমটা খেয়াল করে দেখো, টি সময় পর এস থেকে ভিটি দূরত্বে দূরে থাকবে, ভিটি ডিস্টেন্স দূরে থাকবে। মানে এই দূরত্বটা হচ্ছে, খেয়াল করে দেখো, ভিটি। এস থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে ভিটি। কারণ টি টাইমে যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ভিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টি টাইমে কত দূর যাবে, ভি ইন্টু টি, ভেলোসিটি ইন্টু টাইম, ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। এবার একটা জিনিস দেখো, আচ্ছা একটু ভুল হয়েছে, এখানটা ভুল হয়েছে, একটু কারেকশন করো তোমরা। এক্সটা হবে আমার এতটা, এক্সটা এতটা হবে, এটা একটু ভুল করে ফেলেছি, এটা একটু ঠিক করে নিও, ঠিক আছে? এক্স যেটা হচ্ছে সেটা একটু তোমরা কারেকশন করে নিও, এই অবধি যাবে। কারণ এক্স অ্যাক্সিসটা, এক্স কোঅর্ডিনেটটা কি, এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে পি পয়েন্টের এই যে এস কোঅর্ডিনেটের রেসপেক্টে ভ্যালু। এবার দেখো, এসটা আমি এখানে এঁকেছি ছোট, কিন্তু এস কিন্তু বিশাল বড় হিসাব মতো, ঠিক আছে? তো তো এই এস ফ্রেমের রেসপেক্টে তুমি যদি ধরো, এটা আরো বড় আছে, আমি এটাকে ছবিতে ছোট এঁকেছি, কিন্তু এক্স অ্যাক্সিসটা অনেক বড় আছে, কথার কথা। তো এস ফ্রেমের রেসপেক্টে তোমার এই পি পয়েন্টের ভ্যালু কোনটা হবে, এতটা হবে। এইখান থেকে এই দূরত্বটা হবে, ঠিক কিনা, এস ফ্রেমের রেসপেক্টে। তাহলে এতটা হচ্ছে এক্স পুরোটা, ঠিক কিনা? আর এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এক্স প্রাইম যেটা আছে, শুধু এক্স প্রাইমটা, সেটা কত হবে, সেটা হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, দ্যাট ইজ এতটা। এটা অ্যাকচুয়ালি ভিটি হবে, এটা ভুল করেছে, এটা ভিটি হবে। তো এইটুকুনি হচ্ছে আমার এক্স প্রাইম ফ্রেম, এক্স প্রাইম কোঅর্ডিনেটের দূরত্বটা এইখান থেকে এই পয়েন্টটা, এটাই তো এক্স প্রাইম ফ্রেম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার এস প্রাইমের ও, এটা হচ্ছে আমার এক্স প্রাইম, তাহলে এতটাই হচ্ছে আমার এক্স প্রাইম। তাহলে এবার দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে আমার এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক কিনা? তাহলে আমার ফর্মুলা কি পেয়ে যাচ্ছি, এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি। ওয়াই জেড বরাবর যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না, তাই আমি ধরে নেব ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম, জেড ইকুয়ালস টু জেড প্রাইম।
আর টাইমের ক্ষেত্রে আমি একটা ধরে নিচ্ছি টি ইকুয়ালস টু টি প্রাইম, যেখানে টি প্রাইম আর টি হচ্ছে এস প্রাইম আর এস, মানে টি হচ্ছে এস এস প্রাইম এস ফ্রেমে আর টি প্রাইম হচ্ছে এস প্রাইম ফ্রেমে আমার সময়টাকে বোঝাচ্ছে, মানে টাইমটাকে বোঝাচ্ছে। এবার নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী বা নিউটনিয়ান রিলেটিভিটি অনুযায়ী টাইম সব জায়গায় একরকম থাকে, টাইম কোথাও আলাদা হয় না। যেটা পরে আইনস্টাইন বললেন যে না, টাইমও চেঞ্জ হতে পারে, দুটো জায়গার টাইম দুরকম হতে পারে, বা টাইমের স্পিড দুরকম জায়গায় দুরকম হতে পারে, যেটা তোমরাও পড়েছো। পড়েছো না মানে তোমরাও দেখেছো নিশ্চয়ই, যত ন্যাট জিওর প্রোগ্রাম গুলো আছে, যে ব্ল্যাক হোলের কাছে টাইম স্লো হয়ে যায়। যারা ইন্টারস্টেলার ফিল্মটা দেখেছো তারাও দেখবে যে ওই ব্ল্যাক হোল যেটা আছে, নামটা ভুলে গেছি, কোয়ার্টালা নাকি নাম ছিল যেন। তো ওই সিনেমার মধ্যে দেখবে এরম কেস রয়েছে, ক্রিস্টোফার নোলেনের কোনো একটা ফিল্ম দেখবে সেখানে টাইম নিয়ে ছেলে খেলা হচ্ছে। তো মোদ্দা কথা, টাইম যেটা আছে সেটা কি হচ্ছে, নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী সব জায়গায় টাইম সেম থাকে, সেই জন্য কি আমার টি ইকুয়ালস টু টি প্রাইম ধরে নেওয়া হয়েছে। পরে দেখা যাবে মানে যখন তোমরা রিলেটিভিটি করবে, যেটাও তোমাদের এই মেকানিক্স পেপারে কিছুটা আছে, সেখানে তোমরা দেখবে টাইম সেম থাকে না, ফ্রেমের সাথে সাথে টাইমও চেঞ্জ হয়ে যায়, পরে ওটা আসবে। এই যে আমি চারটি ইকুয়েশন পেলাম, এই যে চারটি ইকুয়েশন পেলাম, এই চারটি ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। এই চারটি ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। ঠিক আছে? তো তো এটা খেয়াল রাখবে, x ইকুয়ালস টু x প্রাইম প্লাস ভিটি, y ইকুয়ালস টু y প্রাইম, z ইকুয়ালস টু z প্রাইম, t ইকুয়ালস টু t প্রাইম। আর যদি তুমি প্রাইমের রেসপেক্টে লেখো তাহলে কি হবে, জাস্ট এটা হয়ে যাবে, x প্রাইম ইকুয়ালস টু x প্লাস ভিটি, y প্রাইম ইকুয়ালস টু y, z প্রাইম ইকুয়ালস টু z, t প্রাইম ইকুয়ালস টু t। এখানটা জাস্ট মাইনাস চলে এলো, ঠিক আছে, ঘুরিয়ে জাস্ট লিখছো। তো এই দুটোই হচ্ছে আমার কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। ঠিক আছে? এবার যেটা নর্মালি প্রশ্নে করে, 2 নম্বরের প্রশ্নে খুব করে, সেটা হচ্ছে এইগুলো, যেটা আমি তখন দেখালাম যে, আচ্ছা আরেকবার প্রশ্নটা দেখিয়ে দিই। প্রশ্নটা কি বলেছে দেখো, so that under Galilean transformation length or space interval remains invariant, length or space interval remains invariant। তো খুবই সহজ, এটার প্রুফ আছে, চলো দেখিয়ে দিচ্ছি। length of a body or space interval remains invariant under Galilean transformation। তুমি ধরছো একটা বডি আছে এবি, এটাকে স্পেস ইন্টারভ্যালও আমি ধরতে পারি, একই জিনিস। একটা বডি আছে, ছবিতে আশা করছি দেখতে পাচ্ছ, এই এবি একটা বডি আছে, তার যে দুটো সাইড মানে এন্ড সাইডের কোঅর্ডিনেট, আচ্ছা বডিটাকে কিন্তু আমি এইভাবে আমি সোজা রেখেছি, তোমার এটাকে তুমি বেঁকিয়েও রাখতে পারতে, কোনো ভুল হতো না। ঠিক আছে? তো আমি এখানটায় সোজা এঁকে দেখিয়েছি, কিন্তু তুমি এটাকে এরকম বেঁকিয়েও দিতে পারো। এটা যে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে? তো খেয়াল রাখবে। তো এই বডির যে দুটো পয়েন্ট এন্ড পয়েন্টস মানে এ পয়েন্ট আর বি পয়েন্ট, তার কোঅর্ডিনেটস গুলো দিয়ে দিয়েছে। এস ফ্রেমের রেসপেক্টে এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a2 y2 z2। আর একইভাবে যদি তুমি এস প্রাইম ফ্রেম, এখানে আমি আঁকিনি কিন্তু এস প্রাইম ফ্রেমটাও আছে, যেটা আমার কি করছে, ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। সবসময় মাথায় রাখবে, এস প্রাইম ফ্রেম ভি ভেলোসিটি নিয়ে আমার এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, সবসময় এটা মাথায় রাখবে। ঠিক আছে? তো তো এস প্রাইম ফ্রেম যেটা আছে সেটার রেসপেক্টে আমার এ আর বি, এই বডিটার যে দুটো এন্ড পয়েন্টস এ আর বি, তাদের কোঅর্ডিনেট কি, x1 এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 প্রাইম y1 প্রাইম z1 প্রাইম, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 প্রাইম y2 প্রাইম z2 প্রাইম। এবার আমি কি করব, লেন্থ বার করার ফর্মুলা কি, এটা হচ্ছে লেন্থ বার করার ফর্মুলা। কোনো কিছু লেন্থ বা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এটা আমরা ওই ডিস্টেন্সের যে ইয়ে থাকতো না, সেখানে আমরা করেছিলাম এই জিনিসটা ছোটবেলায়, যে মানে স্কুল লাইফে আর কি, বারবার ছোটবেলা বলছি, স্কুল লাইফে, যে লেন্থ অফ আ বডি ইন এস ফ্রেম সেটা কি হয়, এল ইকুয়ালস টু root over x square x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square। এইগুলো তোমরা ওই কোঅর্ডিনেট সিস্টেমে এই জিনিসগুলো তোমরা করেছো। এবার তুমি কি করবে, এই যে ফর্মুলাটা লিখলে, তো তুমি শুধু x2 আর x1 এর জায়গায় তুমি তাদের প্রাইম ভ্যালুগুলো বসাতে থাকো। মানে x2 কি হবে, x2 টা আমার অবভিয়াসলি হবে x1 plus x2 প্রাইম মাইনাস vt, x2 প্রাইম plus vt, তাই তো? সেটা বসিয়ে দাও।
একইভাবে x1 টা কি হয়ে যাবে x1 প্রাইম প্লাস ভিটি। আচ্ছা y1 y2 সেটা y1 প্রাইম y2 প্রাইমই থাকবে কারণ চেঞ্জ হয় না। z2 z1 সেটা আমার এইটাই থাকবে z প্রাইম থাকবে। z2 টা হবে z2 প্রাইম আর z1 টা হয়ে যাবে z2 1 প্রাইম। জাস্ট আমি গ্যালিলিয়ান ওই ট্রান্সফরমেশন ইকুয়েশনটা বসিয়ে দিয়েছি। বসিয়ে যখন কাটাকুটি করব আমি দেখব আমি এই টার্মটা পাচ্ছি x2 প্রাইম মাইনাস x1 প্রাইম হোল স্কয়ার প্লাস y2 প্রাইম মাইনাস y1 প্রাইম হোল স্কয়ার প্লাস z2 প্রাইম মাইনাস z1 প্রাইম হোল স্কয়ার হোল রুট। এই জিনিসটা কি দেবে আমার, খেয়াল করে দেখো, লেন্থ ইন এস প্রাইম ফ্রেম। এই ইকুয়েশনটা দিচ্ছে আমার লেন্থ ইন এস প্রাইম ফ্রেম। এবার মেন জিনিসটা ইনভ্যারিয়েন্স আমরা কখন বলবো, ইনভ্যারিয়েন্স কথাটা আমরা কখন বলবো, যদি ফর্মুলা সেম থাকে। ইনভ্যারিয়েন্স আমরা বলবো যদি ফর্মুলা বা এক্সপ্রেশনটা আমার এক থেকে যায়। এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, এক্সপ্রেশন রিমেন্স সেম, শুধু প্রাইম চলে আসতে পারে। এক্সপ্রেশনটা সেম থেকে যাবে কিন্তু এক্সপ্রেশনে কোনো এক্সট্রা কোনো ভ্যারিয়েবল অ্যাড হবে না। দেখো এস ফ্রেমে আমার লেন্থের ফর্মুলা এইটা আর এস প্রাইম ফ্রেমে আমার লেন্থের ফর্মুলা এইটা, শুধু এক্স গুলোর জায়গায় প্রাইম ভ্যালু গুলো বসে গেছে, কোনো এক্সট্রা কোনো ভ্যারিয়েবল নেই। এইখানটায় তোমার যদি একটা ভিটি টার্ম চলে আসতো না তাহলে আর ইনভ্যারিয়েন্ট থাকতো না। কথার কথা বলছি যে যদি একটা ভিটি টার্ম চলে আসতো এই পুরো ফর্মুলাটার মধ্যে, ফর্মুলাটা চেঞ্জ হয়ে যেত, এক্সপ্রেশনটা আর সেম থাকতো না, তখন আমি বলতে পারতাম না যে আমার এলটা ইনভ্যারিয়েন্ট আছে। কিন্তু ফর্মুলাটা যেহেতু সেম থেকে যাচ্ছে, শুধু শুধু কোঅর্ডিনেট গুলো তাদের প্রাইম কোঅর্ডিনেট দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে, সেই অবস্থায় আমি বলবো কি আমার লেন্থটা ইনভ্যারিয়েন্ট রয়েছে। ঠিক আছে তো, ক্লিয়ার হলো তো এই ব্যাপারটা, ইনভ্যারিয়েন্টের ব্যাপারটা? ঠিক আছে। নেক্সট সেকেন্ড কোশ্চেন ছিল নিউটনস সেকেন্ড ল রিমেন্স ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো এক্ষেত্রে আমি একটা কাজ করব, এই অঙ্কটাকে সুবিধা করার জন্য আমি করব কি, আমি ফোর্সগুলোর কম্পোনেন্টগুলো নিয়ে নেব। কম্পোনেন্টগুলো মানে আমি একবারে টোটাল ফোর্সটা না নিয়ে, টোটাল ভেক্টর ফোর্সটা না নিয়ে, তার যে কম্পোনেন্টস গুলো আছে, আমি তো জানি ফোর্সকে আমি এভাবে লিখতে পারি আই অফ এফ এক্স প্লাস জে অফ এফ ওয়াই প্লাস কে অফ এফ জেড। এই কম্পোনেন্ট গুলোকে আমি আলাদা আলাদা করে বার করবো, তাহলে হবে কি আমার জিনিসটা করতে সুবিধা হবে। তো এফ এক্সটা কি হবে, অবভিয়াসলি এম ডি টু এক্স ডিটি টু। এফ ওয়াইটা কি হবে এম ডি টু ওয়াই ডিটি টু। এফ জেডটা কি হবে এম ডি টু জেড ডিটি টু। ঠিক আছে, এটা কোন ফ্রেমে, এস ফ্রেমে, কারণ দেখো কোনো প্রাইম কোঅর্ডিনেট নেই। এবার তুমি কি করো, সেম রুল, এক্স এর জায়গায় তুমি কি বসাবে এক্স প্রাইম প্লাস ভিটি। ওয়াই এর জায়গায় কি বসাবে, ওয়াই এর জায়গায় কি বসাবে ওয়াই প্রাইম প্লাস ভিটি, ঠিক কিনা? হ্যাঁ, ওয়াই প্রাইমের জায়গায় কি বসবে, ওয়াই প্রাইমের জায়গায় ওয়াই প্রাইমই বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই প্রাইমই বসবে, আর জেড এর জায়গায় জেড প্রাইম বসবে। খেয়াল রাখবে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন, এক্স টা শুধু চেঞ্জ হবে, ওয়াই আর জেড চেঞ্জ হবে না। ঠিক আছে তো? তাহলে বসিয়ে কি দেখছো, দেখো দেখো এক্সটা যখন তুমি বসাচ্ছ, আচ্ছা ভিটির যখন ডেরিভেটিভ করছো, এইটা তো আমার এম ডি টু এক্স প্রাইম ডিটি টু হয়ে যাচ্ছে, কিন্তু ভিটির যখন ডেরিভেটিভ করছো, দেখো ভিটা কনস্ট্যান্ট, কিন্তু খেয়াল রাখবে এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনক্লুশন দেওয়া রয়েছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে, এস প্রাইম ফ্রেমটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ভি কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে প্রথমবার যখন তুমি এটাকে ডেরিভেটিভ করবে, এটাকে তো তুমি এইভাবে লিখতে পারো ডিডিটি অফ ডিভিডিটি, ডিডিটি অফ ভিটি, এইভাবে তো লিখতে পারো, দুভাগে ভাগ করে দাও। প্রথমবার ডেরিভেটিভ করলে ভি বেরিয়ে আসবে, টিটা আউট হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে তোমার কি থাকছে, এইটা হয়ে যাচ্ছে আমার ডিভিডিটি। এবার ডিভিডিটিটা কি হবে, জিরো হয়ে যাবে, কারণ ভিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাহলে আমার শুধু কি পড়ে থাকছে, শুধু আমার এটাই পড়ে থাকছে এম ডি টু এক্স প্রাইম ডিটি টু হুইচ ইজ এফ অফ এক্স প্রাইম। তাহলে এখানেও দেখো ফর্মুলাটা সেম রয়েছে, ফর্মুলার মধ্যে কোনো এক্সট্রা কিছু যোগ হয়নি, খুব ইম্পর্টেন্ট, কোনো এক্সট্রা কিছু যোগ হয়নি। এফ এক্সটার যা ফর্মুলা ছিল এক্স প্রাইমে, সরি এস ফ্রেমে, এস প্রাইম ফ্রেমেও সেম ফর্মুলাটাই থাকছে, শুধু এক্স এর জায়গায় কোঅর্ডিনেটটা প্রাইম কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে। এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, যেহেতু একটু সেটা আমি করিনি, যেহেতু টি ইকুয়ালস টু টি প্রাইম, যেহেতু টি ইকুয়ালস টু টি প্রাইম হয়, তাহলে তুমি ডিটি ইকুয়ালস টু ডিটি প্রাইম লিখতে পারো, কি পারো না?
হ্যাঁ, তুমি তাহলে আরেকটু ভালো করে এটাকে করতে পারো, যেটাকে আমি এখানেই করে দিয়েছি, m d2x d2x প্রাইম dt2 যেটা আছে, এটাকে তুমি আরেক স্টেপ এগিয়ে নিয়ে গিয়ে তুমি এইটা লিখতে পারো m d2x প্রাইম dt প্রাইম 2 dt প্রাইম 2। তাহলে এবার দেখো এটা পুরোপুরি fx হচ্ছে, ঠিক আছে? না করলেও ক্ষতি নেই, জিনিসটা ঠিকই হবে। এখানে তুমি টি2 dt2 এর জায়গায় dt প্রাইম 2 ও করে দিতে পারো, কারণ পুরোটা এস ফ্রেমে চলে আসছে, কারণ আমাকে তো এই টি প্রাইমটা কোঅর্ডিনেটটাকেও ধরতে হবে না, ঠিক আছে? তো যেহেতু আমার ফর্মুলাটা সেম থাকছে, আমি কি বলবো, fx টা ইনভ্যারিয়েন্ট, আর fy fz টা আমাকে করার দরকার নেই, কারণ ওটা অটোমেটিক ইনভ্যারিয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক? fy আর fz, fy টা কত, তুমি শুধু এখানটায় প্রাইম চিহ্ন বসিয়ে দাও, তাহলেই তো আমার হয়ে গেল, ঠিক কি না? y ইকুয়ালস টু y হ্যাঁ, প্রাইম, t ইকুয়ালস টু t প্রাইম, তাহলে dt2 যেটা, সেটা হয়ে যাবে dt প্রাইম 2, এটাই আমার কি হয়ে গেল, fy প্রাইম হয়ে গেল। তো এক ঝটকা এটা আমার বেরিয়ে যাচ্ছে। তো fy fz টা নিয়ে আমার ভাবার দরকার নেই, আমাকে fx টাই মেইনলি করে দেখাতে হবে এই পার্টটা। তাহলে যেহেতু আমার ফোর্সের ফর্ম বা ইকুয়েশনটা বা ফর্মুলাটা সেম থাকছে বোথ ইন এস ফ্রেম অ্যান্ড এস প্রাইম ফ্রেম, আমি কি বলবো, নিউটনের সেকেন্ড ল যেটা আছে সেটাও আমার ইনভ্যারিয়েন্ট আছে আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হ্যাঁ, সবার? হ্যাঁ, আচ্ছা, এইগুলো আসে হ্যাঁ। কিন্তু। আচ্ছা, এবার এইখান থেকেই 2 নম্বরের প্রশ্ন খুব আসে, what is an inertial frame and a non inertial frame? ঠিক আছে? আর একটা কোশ্চেন আমি এখানে মিস করে গেছি, so that a frame moving with constant velocity is inertial। এই একটা প্রশ্ন মিস হয়ে গেছে, তো এটা একটুখানি দেখতে হবে। তো চলো, সবার আগে ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম কি, মানে জাড্য ফ্রেম আর যেটাকে আমরা বলবো জড়তীয় ফ্রেম আর অজড়তীয় ফ্রেম বলে, যেটাকে বাংলায় আই থিঙ্ক পড়েছো তোমরা। জড়তীয় ফ্রেম যেটা আছে বা ইনার্সিয়াল ফ্রেমই বলি, ইনার্সিয়াল ফ্রেমটা কাকে বলবো, একটা এমন ফ্রেম যেটা আইদার রেস্টে আছে বা মুভ করছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তাকে আমরা ইনার্সিয়াল ফ্রেম বলবো। মোর স্পেসিফিক্যালি নিউটনসের ল আমার ভ্যালিড থাকে ইনার্সিয়াল ফ্রেমে। নিউটনের যে ল গুলো আছে, নিউটনের যে সূত্রগুলো আছে বা যে কোনো ফিজিক্সের ল আমার ইনার্সিয়াল ফ্রেমে ভ্যালিড থাকে, মানে কোনো ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। ভ্যালিড থাকে মানে এক্ষেত্রে অবভিয়াসলি ফর্মুলার কোনো চেঞ্জ হবে না, যেটা ফর্মুলা f ইকুয়ালস টু এম ডিটি সেটাই থাকবে, এম ডিভিডিটি সেটাই থাকবে, ঠিক আছে? তো ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। অন্যদিকে নন ইনার্সিয়াল ফ্রেম কি, অবভিয়াসলি দেখো যেটা অ্যাক্সিলারেট করবে, এমন একটা ফ্রেম যেটা অ্যাক্সিলারেশন রয়েছে, ত্বরণ রয়েছে, তাকেই আমি নন ইনার্সিয়াল ফ্রেম বলবো। আর নিউটনস ল অবভিয়াসলি তার মধ্যে ভ্যালিড থাকবে না, নো লঙ্গার ভ্যালিড ইন নন ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে? তো ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম কি, 2 নম্বরের প্রশ্নে অনেক সময় জিজ্ঞেস করে। এবার এই প্রশ্নটা, টু শো দ্যাট নিউটন সেকেন্ড ল ইজ ইন ভ্যালিড ইন ইনার্সিয়াল ফ্রেম, আর একই রকম ভাবে তোমার উল্টোটাও জিজ্ঞেস করে যে শো দ্যাট নিউটন সেকেন্ড ল অফ মোশন ইজ নট ভ্যালিড ইন নন ইনার্সিয়াল ফ্রেম। এবার এই নন ইনার্সিয়াল ফ্রেম তোমাদের আলাদা করে রয়েছে রোটেটিং ফ্রেমের পার্টটায়, তখন যখন করাবো সেই সময় আমি ওই পার্টটা বলবো। আপাতত ইনার্সিয়াল ফ্রেমে যে নিউটন সেকেন্ড ল ভ্যালিড সেই প্রমাণটা করাচ্ছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে যে আমার এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেম যে মুভ করছিল, এস প্রাইম ফ্রেম কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছিল, ঠিক কি না? তো এটাও কিন্তু আমার একটা এক্সাম্পল হচ্ছে এস প্রাইম ফ্রেমের, ইনার্সিয়াল ফ্রেমের। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাও কিন্তু আমাদের একটা এক্সাম্পল হচ্ছে ইনার্সিয়াল ফ্রেমের। কিন্তু
এক্ষেত্রে আমি একটুখানি ছবিটা আলাদা করছি। এক্ষেত্রে আমি করছি কি, যখন আমি মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর একইভাবে প্রুফটা হবে, শুধু একটু আলাদা করছি। এক্ষেত্রে আমি ভেক্টরস গুলো নিয়ে আসছি, পজিশন ভেক্টর নিয়ে আসছি। ঠিক আছে? তো কিরকম তুমি দেখো, এই যে পয়েন্ট পি রয়েছে, এখানেও এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেমই নিয়েছি, কিন্তু আমি ধরছি না যে এস প্রাইম ফ্রেমটা আমার এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করছে। এস প্রাইম ফ্রেমটা আমার যে কোনো আরবিটারি দিকে মুভ করতে পারে ভি ভেলোসিটি। এইটা হচ্ছে ব্যাপার, যে কোনো দিকে মুভ করতে পারে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এটা ধরা ছিল যে এস প্রাইম ফ্রেমটা আমার এক্স অক্ষ বরাবরই মুভ করছে, কিন্তু এক্ষেত্রে যে কোনো দিকে মুভ করতে পারে। তো আমি এই কারণে আমি ছবিটা একটু অন্যভাবে এঁকেছি, আর আমি এখানে সবকিছু পজিশন ভেক্টরের আকারে আঁকবো। এই যে পি বিন্দুটা রয়েছে, পি বিন্দুর পজিশন ভেক্টর তুমি যদি এস ফ্রেমের রেসপেক্টে দেখো, এস ফ্রেমের রেসপেক্টে পজিশন ভেক্টর হচ্ছে আর ক্যাপ, সরি আর ভেক্টর, স্মল আর ভেক্টর। আর এই পি বিন্দুর পজিশন ভেক্টর এস প্রাইমের রেসপেক্টে, মানে এস প্রাইমের অরিজিনের রেসপেক্টে, সেটা আমার কি হবে, আর প্রাইম ভেক্টর। আর এস এস ফ্রেমের রেসপেক্টে এস প্রাইমের পজিশন ভেক্টর, খেয়াল রাখো, এস ফ্রেমের রেসপেক্টে এস প্রাইম মানে অরিজিন যেটা আছে, এস প্রাইমের অরিজিনটার এস এর অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টর, সেটা হচ্ছে ক্যাপিটাল আর, মানে ও প্রাইম ভেক্টর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ভেক্টর। ঠিক আছে? তো যদি তুমি এবার ভেক্টর দেখো, এটা ভেক্টর ফর্ম করছে, তাহলে আমি এটা লিখতে পারবো কি পারবো না, আর ভেক্টর ইকুয়ালস টু আর প্রাইম প্লাস ক্যাপিটাল আর, হুম, ভেক্টরের ফর্মুলা ট্রায়াঙ্গেল ল অনুযায়ী। হুম, হুম, ঠিক আছে? তো এবার কি করব, হুম, কিছুই না, তুমি ডেরিভেটিভ করো, দুবার ডেরিভেটিভ করতে হবে, আর তারপরে এম গুণ করতে হবে। কারণ নিউটনস ল আনতে গেলে তোমাকে কি আনতে হবে, এম ডি টু আর ডিটি টু আনতে হবে। নিউটনসের ল যে সেকেন্ড ল আনতে গেলে তোমাকে ডি টু আর ডিটি টু আনতে হবে। তো দুবার ডেরিভেটিভ করলে তুমি কি পাবে, অবভিয়াসলি তুমি এই জিনিসটা পাবে। আমি একবারে দেখিয়ে দিই, এখানটায় এম ডি টু আর ডিটি টু করলে তুমি কি পাবে, একটা এম ডি টু আর প্রাইম ডিটি টু পাচ্ছ, এম ডি টু আর প্রাইম ডিটি টু পাচ্ছ। এখানেও তুমি প্রাইম, না এখানে প্রাইম দেওয়ার দরকার নেই, ডিটি টু পাচ্ছ, প্লাস এম ডি টু ক্যাপিটাল আর ডিটি, ডি টু ক্যাপিটাল আর ডিটি টু, তাই তো? ডেরিভেটিভ করে এম গুণ করে দিলে তো তুমি এই জিনিসটা পাবে। হুম, হুম, এবার এখানটায় কন্ডিশন কি বলেছে, ইনার্সিয়াল ফ্রেমের কন্ডিশন কি, প্রথমত আমার এই যে এস প্রাইম ফ্রেম যেটা আছে, সেটা আইদার রেস্টে আছে, এস প্রাইম ফ্রেমটা যেটা আছে সেটা রেস্টে আছে। রেস্টে হলে আমার কি হবে, খেয়াল করে দেখো, আর যেটা সেটা কনস্ট্যান্ট, ডিআর ডিটি জিরো যদি রেস্টে থাকে, তাহলে ডিআর ডিটি জিরো হবে কি হবে না, ক্যাপিটাল আরটা, এই এস প্রাইম ফ্রেমটা যেখানে আছে এখানেই দাঁড়িয়ে আছে, মানে এই ক্যাপিটাল আরটা আমার টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, তার মানে ডিআর ডিটি জিরো। কনস্ট্যান্ট। হুম, না, ডিআর ডিটি জিরো, কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্ট, ডিআর ডিটি জিরো। আর কনস্ট্যান্ট, হ্যাঁ। হ্যাঁ, আর যদি আমার আম, যদি আমার কিন্তু আরেকটা কেস আছে, যে যদি আমার ইউনিফর্ম ভেলোসিটি থাকে তখন কি হবে, এস প্রাইম ফ্রেমটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে, তাহলে ডিআর ডিটি কনস্ট্যান্ট হবে, ডি টু আর ডিটি টু কি হবে, হুম, ডি টু আর ডিটি টু জিরো হয়ে যাবে। জিরো হবে। তো যে কোনো কেস হোক না কেন, রেস্টে থাকুক বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকুক, আমার ডিআর ডিটি, ডি টু আর ডিটি টু সবসময় জিরো হচ্ছে। তুমি এটাকেও যদি তুমি ডবল ডেরিভেটিভ করো তাও জিরোই পাবে, ঠিক কিনা? হুম হুম, হুম, তার মানে এই পার্টটা যেটা আছে, সেকেন্ড লাস্ট পার্টটা, সেটা সবসময় জিরোই হচ্ছে। এই এই সেকেন্ড পার্টটা সবসময় জিরো হচ্ছে যদি এস প্রাইম আমার ইনার্সিয়াল হয়, বুঝতে পারলে? হুম, এই যে লাস্ট এম ডি টু ক্যাপিটাল আর ডিটি টু, এটা আমার জিরো হবে যদি এস আমার ইনার্সিয়াল হয়। তাহলে আমার কি পড়ে থাকলো, তাহলে আমার এই এই দুটোই পড়ে থাকলো, এম ডি টু আর ডিটি টু ইকুয়ালস টু এম ডি টু আর প্রাইম ডিটি টু। এটা এই প্রথমটা হচ্ছে ফোর্স ইন এস, আর এটা হচ্ছে ফোর্স ইন এস প্রাইম। দেখো ইকুয়েশনটা একই টাইপের রয়েছে, হুম, তার মানে কি, নিউটনের ল ভ্যালিড আছে, বুঝতে পারলে? হ্যাঁ তো এটাও খেয়াল করে দেখো, ঠিক আমার একটুখানি আলাদা প্রসেসটা, কিন্তু এটাও আমার বলতে গেলে কার মতো, এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের যে নিউটনস ল প্রমাণ করেছিলেন, ঠিক তার মতোই ব্যাপারটা, একটু আলাদা। ঠিক আছে? আচ্ছা, এরপরে কনজারভেশন অফ মোমেন্টাম, সংরক্ষণ, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস।
লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। তোমরা কি কোনো একটা এমন কেস, এমন কিছু বলতে পারো যে ক্ষেত্রে এই রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে না? কোনো একটা এমন জায়গা বা কোনো একটা কিছু এমন আছে যেখানটায় লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে না? কিছু আছে কি এরকম, বলতে পারবে? এমন কিছু আছে যেটাতে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে না? ভি লাইটের থেকে বেশি হলে? এখানে থাকে না। ও আচ্ছা, নাইস। বাকি সব জায়গায় লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হবেই হবে, সব থেকে ইম্পর্টেন্ট ল। বেশিরভাগ ফিজিক্সের সূত্র, ইভেন পরে দেখা গেছে যে এনার্জি যেটা আছে সেটা পর্যন্ত কনজার্ভ নাও থাকতে পারে। কারণ কি, এনার্জি মাসের সাথে কনভার্ট হয়ে যায়, E = mc স্কোয়ার, যেটা আমরা আইনস্টাইনের বিখ্যাত রিলেশন, যে এনার্জি আর মাস ইন্টারকনভার্টিবল, তাই জন্য মাস যদি আমার ভেঙে এনার্জি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে এনার্জিও সবসময় কনজার্ভ থাকছে। কখনো এমন হতে পারে যে মাস এনার্জিতে কনভার্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমার এই এনার্জি, শুধু এনার্জি কনজার্ভ থাকছে না, কিন্তু মাস আর এনার্জি মিলে কনজার্ভ থাকবে সবসময়। কিন্তু লিনিয়ার মোমেন্টাম সবসময়, লিনিয়ার আর অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবেই, যদি না সেটা এইটা হয়। এটা বাদ দিয়ে, অবশ্যই এখন বাংলা বইতেও হচ্ছে, হিন্দি বইতেও হচ্ছে, কিন্তু মোমেন্টাম সব জায়গায় কনজার্ভ থাকবে। ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট রুল এটা, কারণ এইটা দিয়ে প্রচুর মানে ফিজিক্সের নিয়ম প্রমাণ করা গেছে, জাস্ট এইটা দিয়ে চেক করা গেছে যে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকছে কিনা। অনেক মানে এক্সপেরিমেন্টের এটাই হচ্ছে মেন আইডিয়া, যে দেখতে হবে যে মানে অনেক ব্যাপার আছে, কি বলবো, সে পরে আস্তে আস্তে জানতে পারবে যে যত এক্সপেরিমেন্ট হচ্ছে, অনেক ধরনের এক্সপেরিমেন্টে যখনই দেখছে যে লিনিয়ার মোমেন্টাম ভায়োলেট করছে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, তখনই ওদের মনে হচ্ছে যে কিছু একটা ভুল আছে, তখনই ওরা মানে কোনো না কোনো কিছু নতুন একটা আবিষ্কার হচ্ছে বা কোনো একটা নতুন থিওরি তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, কারণ এইটা সবসময় কনজার্ভ হয়। এটা আসছে কোথা থেকে? লিনিয়ার মোমেন্টাম কনজার্ভের সূত্রটা আসছে কোথা থেকে? এটা আসছে নিউটনের সেকেন্ড ল থেকে, F = dp dt। যদি এফটা কি, এফটা অবভিয়াসলি বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। যদি আমি কোনো বাইরে থেকে কোনো বল না দিই, নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, সেক্ষেত্রে এফটা 0 হয়ে যাচ্ছে, তার মানে dp dt 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ p কনস্ট্যান্ট। তো যদি বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করা হয়, তাহলে আমার ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে যে মোমেন্টাম যেটা আছে সেটা কনজার্ভ থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এইখান থেকে আমাদের অঙ্ক আসে, অঙ্ক আমরা করব একটু পরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো দুটো প্রশ্ন দেখা যাক স্টার্টিং এর। তো এই যে স্টেট অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হয়ে গেল। নেক্সট প্রশ্ন, ডিফাইন টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স অ্যান্ড লাইন ইন্টিগ্রাল অফ ফোর্স। এই যে লাইন ইন্টিগ্রালটা তোমাদের এই কারণেই ভেক্টরে করিয়েছিলাম, কারণ এরপর আমাদের এইখান থেকে কাজে লাগবে লাইন ইন্টিগ্রাল গুলো। টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স কাকে বলি? টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স, টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স হচ্ছে, যদি আমরা দেখি টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স কি, ফোর্সের এফ ডিটি। ধরো টাইম 1 থেকে 2, এটাকে আমি t1 থেকে t2 ও নিতে পারতাম, আপাতত 1 থেকে 2 আমি নিচ্ছি সুবিধার জন্য, যে 1 থেকে 2 এফ ডিটি, এটা যদি আমি ইন্টিগ্রাল করি কি পাবো? ডিপি ডিটি ইন্টু ডিটি, এটা ইন্টিগ্রেশন ফ্রম 1 to 2, or integration from 1 to 2 dp, that is p2 minus p1। তার মানে টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স আমাকে কি দিচ্ছে? অ্যাকচুয়ালি চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম দিচ্ছে ফ্রম টাইম 1 থেকে টাইম 2 বা t1, মানে p2 হচ্ছে t equals to 2 টাইমের মোমেন্টাম, আর p1 হচ্ছে t equals to 1 টাইমের মোমেন্টাম। যদি টাইমের সাথে যদি আমার মোমেন্টাম চেঞ্জ হয়, তাহলে এই মোমেন্টামের চেঞ্জটাকেই আমরা বলবো টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স। আর এটার একটা নাম আছে যেটাকে আমরা বলি ইম্পালস, বাংলায় যেটাকে আমি বলি ঘাত। ঘাত পড়েছো? ঘাত হয় আর ঘাত বল হয়। ঘাত বল হচ্ছে ইম্পালসিভ ফোর্স, আর ঘাত হচ্ছে ইম্পালস।
দুটো আলাদা, খেয়াল রাখবে। ইম্পালসিভ ফোর্স হচ্ছে খুব কম টাইমে একটা ফোর্স কাজ করলে সেটাকে ইম্পালসিভ ফোর্স বলে বা ঘাত বল বলে। আর ইম্পালস হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স হুইচ ইজ মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, এটা ছিল টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স। নেক্সট প্রশ্ন, এইটা অবভিয়াসলি আমরা করেছি। বাবা আবার কি মিস করছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর মানে 3-4টে করে পেজ আমি মিস করেছি। আচ্ছা, লাইন ইন্টিগ্রাল অফ ফোর্স কাকে বলবো আমি? লাইন ইন্টিগ্রাল অফ ফোর্স, লাইন ইন্টিগ্রাল অফ ফোর্স হচ্ছে তোমরা লাইন ইন্টিগ্রাল তো পড়েছো, যে কোনো একটা ভেক্টরের লাইন ইন্টিগ্রালকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি যাচ্ছি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি যাচ্ছি, এখানে আমার একটা ভেক্টর আছে এ ভেক্টর, সে এ ভেক্টরই নাম দিলাম। এ ভেক্টরটার ডাইরেকশন প্রতি পয়েন্টে আলাদা, এ ভেক্টরের ডাইরেকশন প্রতি পয়েন্টে আলাদা, ঠিক কি না? হুম তাহলে আমি কি করতে পারি, আমাকে বার করতে হবে এ ভেক্টর আমার এ থেকে বিতে যেতে গিয়ে কতটা চেঞ্জ হয়েছে। তার জন্য আমি কি করবো, আমি একটা ছোট্ট অংশ ধরবো, এই ছোট্ট অংশটা অলমোস্ট এমন এতটাই ছোট হবে যে এটা অলমোস্ট কনস্ট্যান্ট, এটাকে আমি ধরবো ডিআর। তার মানে এই ডিআর বরাবর অলমোস্ট আমার স্ট্রেট লাইন রয়েছে, এই ডিআর বরাবর আমার অলমোস্ট স্ট্রেট লাইন রয়েছে, আর এটা হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে ডিআর বরাবর এ ভেক্টরটা কি হচ্ছে, যদি আমার অ্যাঙ্গেলটা cos থিটা হয় তাহলে ডিআর বরাবর এ ভেক্টরের উপাংশ আমার হবে এ ডিআর cos থিটা বা এ ডট ডিআর। হুম এ ডট ডিআর। তাহলে আমার শুধু এই ডিআর বরাবর আমার এ ভেক্টরের উপাংশ হচ্ছে এ ডট ডিআর। তাহলে এ থেকে বি তে আমার লাইন ইন্টিগ্রাল বার করতে গেলে আমি কি এ বলবো, টু বি, এ টু বি এ ডট এ ডিআর। ডট ডিআর। এ ডট ডিআর। হ্যাঁ, তো এটাকে আমরা জানি লাইন ইন্টিগ্রাল। হ্যাঁ, এবার যদি এটা আমার ফোর্স হয়, এটা যদি আমার ফোর্স হয়, এ ভেক্টরটা যদি আমার ফোর্স ভেক্টর হয়, তাহলে লাইন ইন্টিগ্রালটা আমার কি হয়ে যাবে, লাইন ইন্টিগ্রালটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এ ডট ডিআর, এ ডট ডিআর। এই এ ডট ডিআরটাকে আমি কি রিপ্রেজেন্ট করব, এটাকে আমি বলবো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, by the force F in moving a particle from A to B। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবে W equals to integration F dot dr, লাইন ইন্টিগ্রাল আমাকে কি দিচ্ছে, ওয়ার্ক দিচ্ছে। লাইন ইন্টিগ্রাল অফ ফোর্স আমাকে দিচ্ছে ওয়ার্ক, টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স আমাকে কি দিচ্ছে, ইম্পালস। ইম্পালস। এটা হচ্ছে ওয়ার্ক, কার্যশক্তি। ওয়ার্ক যে এনার্জি হয় সেটাও আমরা জানি। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে, এই দুটো পার্ট আছে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এরপরে ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নটা আছে, এই আমার একটা করে পেজ মনে হয় মিস হয়ে গেছে, যাই হোক তোমাদের পাঠিয়ে দেবো পরে। এইটা দেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মার্ক আছে, এটা কিন্তু আসে, খুব আসে। এই 7 নম্বর প্রশ্ন, আর এর সাথে কম্বাইন্ড থাকে 9 নম্বর প্রশ্ন। মোস্ট প্রবাবলি এই প্রশ্নটাও 2018-19-এর ফার্স্ট সেমিস্টার সিসি2 তে এসেছিল। তোমরা একবার চেক করে দেখো, এটা মোস্ট প্রবাবলি তোমরা পাবে এই টাইপের প্রশ্নটা 2018-19-এর সিসি2 তে, বা হয়তো এটা যে জেনারেল কোর্স আছে তাদের এসেছিল, কিন্তু এটা দেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেয় এই প্রশ্নটা। আর সাথে সাথে 9টা কম্বাইন্ড থাকে। তো 9টা আমরা পরেই করব, আগে 7 নম্বরটা দেখি। 7 নম্বরে এখানে কি বলছে, প্রমাণ করতে বলেছে এই যে লাইন ইন্টিগ্রাল 1 থেকে 2 f ডট dr ইকুয়ালস টু t2 মাইনাস t1, যেখানটায় t2 টা আর t1 হচ্ছে 0.1 আর 0.2 তে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি, কেই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, খেয়াল রাখবে, কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। তো এবার দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করো, এইটা তো ওয়ার্ক, এটা তো ওয়ার্ক, এফ ডট ডিআর তো ওয়ার্ক, আর টি টু মাইনাস টি ওয়ান কি আমার গতি শক্তির পরিবর্তন কিনা। তো কার্য ইকুয়াল টু গতি শক্তি
গতিশক্তির পরিবর্তন, এটা একটা নাম ছিল মনে পড়ছে, একটা কিছু নীতি একটা ছিল এটাকে বলতো। ওয়ার্ক এনার্জি থিওরেম, বাংলাটা আমার ঠিক মনে পড়ছে না, কিছু কার্য শক্তি নীতি বা এরকম কিছু একটা ছিল। ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ইংলিশে এটাকে বলে ওয়ার্ক এনার্জি থিওরেম, সেটারই প্রুফ দিয়েছে। তো তোমাকে এই যদি কোশ্চেন দেয় প্রুফ ওয়ার্ক এনার্জি থিওরেম, তাহলেও তোমাকে এইটাই করতে হবে, ওয়ার্ক এনার্জি থিওরেম, ঠিক আছে। ইন্টিগ্রাল এফ ডট ডিআর টি টু মাইনাস টি ওয়ান, সেটা আমার কি হচ্ছে, সরি, এফ ডট ইন্টিগ্রাল এফ ডট ডিআর টি ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান, এটাকে বলছি আমি কার্যশক্তি উপপাদ্য, মনে পড়েছে, কার্যশক্তি উপপাদ্য। ঠিক আছে, চলো এটা একটু প্রুফটা দেখা যাক কিভাবে হচ্ছে। এইটা দেয় খুব সিম্পল ডেরিভেশন, কিছুই না, ইন্টিগ্রেশন 1 থেকে 2 এফ ডট ডিআর দেওয়া রয়েছে। এবার আমি কি করব, আমি এক কাজ করি, এফটাকে আমি ভেঙে নিই, 1 থেকে 2, এফটাকে আমি কি করছি এম ডিভিডিটি তে ভেঙে নিই, এম ডিভিডিটি তে ভেঙে নিই ডট ডিআর। আচ্ছা, এবার আমি কি করতে পারি, ওপর নিচে আমি ডিটি গুণ করতে পারি, এমটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি আপাতত, অবশ্য না নিলেও হতো। ভি ভেক্টর আছে ডিটি, আচ্ছা এইখানে আমি এক কাজ করতে পারি, ডট ডিআর এর সাথে আমি ডিটি দিয়ে ভাগ করি, ডিআর ডিটি করে দিই, আর এখানে আরেকটা ডিটি নিয়ে আসি, এরকম করা যেতে পারে। ডিআর ডিটি আমায় কি দেবে, ভি দেবে, এম ইন্টিগ্রেশন 1 থেকে 2 ডিভি ডিটি ডট ভি ডিটি, এরকম একটা কিছু পেলাম। এবার খেয়াল করে দেখো, তোমাদের যখন ভেক্টর করাচ্ছিলাম, ভেক্টরে আমরা একটা প্রুফ করেছিলাম, সেটা হচ্ছে ভি ভেক্টর ডট ডি, আচ্ছা ডিভিডিটি এই জিনিসটা ইকুয়ালস টু ডিডিটি অফ ভি স্কোয়ার। এটা কোথা থেকে আসছে বলো তো, তুমি স্টার্ট করবে হচ্ছে ডিডিটি অফ ভি ডট ভি থেকে স্টার্ট করবে, ডিডিটি অফ ভি ডট ভি থেকে স্টার্ট করবে। তো এটাকে তুমি যদি দুবার ডেরিভেটিভ করো, তুমি কি পাবে, একবার পাবে ডিভিডিটি ডট ভি প্লাস ভি ডট ডিভিডিটি, দুটোকে যোগ করলে 2 ভি ডট ডিভিডিটি পাবে। আর লেফট হ্যান্ড সাইডে তুমি ভি ডট ভি করলে ভি স্কোয়ার পাচ্ছ, মানে অবভিয়াসলি ডিডিটি অফ ভি স্কোয়ার। ঠিক আছে, হচ্ছে কিনা? তাহলে আমি এটা লিখতে পারি কিনা, আচ্ছা ডট প্রোডাক্ট তো আমি আগে পিছে যে কোনো কিছু লিখতে পারি, যেহেতু ডট প্রোডাক্ট কমিউট করে, তাহলে ডিভিডিটি ডট ভি সেটা আমার হবে কি হবে না বলো, হাফ ইন্টু ডিডিটি অফ ভি স্কোয়ার, হবে কি হবে না? তাহলে আমি এবার এই জিনিসটা ওখানে বসিয়ে দিয়ে চলো দেখো কি পাওয়া যাচ্ছে। বসিয়ে দিয়ে আমি এখানে পাচ্ছি হাফটা নিয়ে আসলাম, এম বাই 2 করে দিই, চলো ইন্টিগ্রেশন 1 to 2 ডিডিটি অফ ভি স্কোয়ার ডিটি। তার মানে একটুখানি গুছিয়ে লিখলে আমি পাবো হচ্ছে 1/2 m ইন্টিগ্রেশন 1 থেকে 2 ডি অফ ভি স্কোয়ার, দ্যাট ইজ অবভিয়াসলি আমাকে কি দেবে, 1/2 m v2 স্কোয়ার মাইনাস 1/2 m v1 স্কোয়ার, which is equals to obviously t2 minus t1. তো এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে
ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর সেটা ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান। তুমি ওটাকে এবার জানো যে এটা ওয়ার্ক ডানের সমান হয়, তুমি এটাকে ওয়ার্ক ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান লিখে দাও, তুমি কি পেয়ে গেলে? তুমি পেয়ে গেলে হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম পেয়ে গেলে, ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, হুম, ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এইটা কিন্তু খুব আসে এই প্রশ্নটা, 7 নম্বর প্রশ্ন। আর 7 নম্বরের সাথে তোমার 9 নাম্বারও কানেক্ট থাকে। তো 9 নাম্বার আসার আগে আমরা একটু 8টাকে আমরা একটুখানি দেখে নিই। 8 নম্বরটা চেনা প্রশ্ন, ডিফাইন হুম, কনজারভেটিভ ফোর্স। এটা আমরা লাস্ট ক্লাসেই করেছিলাম। ডিফাইন হুম, কনজারভেটিভ ফোর্স সো দ্যাট কার্ল অফ এফ ইকুয়ালস টু হেন্স সো দ্যাট কার্ল অফ ইকুয়ালস টু 0 অ্যান্ড এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, where f is conservative force and phi is a scalar। এই প্রশ্নটা আমরা আগের দিন করেছিলাম। চলো হালকা করে একটু দেখে নিই। কনজারভেটিভ ফোর্সের তাহলে আমাদের এখানে কিছু নিয়ম মনে রাখতে হবে। কনজারভেটিভ ফোর্স কি? আচ্ছা, এটা এই প্রমাণটা আমরা করেছি। আচ্ছা, কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স, a force is said to be conservative if work done by the force does not depends on path। তো যদি আমার পাথের ওপর নির্ভর না করে, কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন ফোর্স যে যদি আমি এ থেকে বি তে আমি নিয়ে যাই কোনো বস্তুকে, সেটা আমার পাথের ওপর, কোন পাথ দিয়ে নিয়ে যাচ্ছি, এ 1 দিয়ে নিয়ে যাচ্ছি না 2 দিয়ে নিয়ে যাচ্ছি, তার উপর নির্ভর করবে না। তো 1 দিয়ে নিয়ে যাই বা 2 দিয়ে নিয়ে যাই, যদি আমার দুটোর ক্ষেত্রে সেম ওয়ার্ক ডান হয়, যদি পাথ 1 আর পাথ 2 দিয়ে আমি কোনো বস্তুকে পাথ 1 থেকে এ থেকে বি তে নিয়ে গেলাম, আর পাথ 2 দিয়ে আবার বি থেকে এতে ব্যাক করাই, যেহেতু ওয়ার্ক ডানটা সেম হচ্ছে আর অপোজিট হচ্ছে, তাহলে এই ক্লোজ পাথ বরাবর এ থেকে বি তে গিয়ে বি থেকে এ তে গেলাম, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল একটা ক্লোজড পাথ, ঠিক কি না? হুম, ক্লোজড পাথ বরাবর আমার ওয়ার্ক ডানটা কি হবে? 0 হবে। হুম, তাহলে total work by a conservative force over a closed path is 0, that is এইটাকে আমি বলেছিলাম ক্লোজ ইন্টিগ্রাল সি বলে, ওভার পাথ সি, ক্লোজ ইন্টিগ্রাল ওভার পাথ সি এফ ডট ডিআর ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্সের ফার্স্ট ফর্মুলা, যে কনজারভেটিভ ফোর্স কি হবে? একটা ক্লোজ পাথ বরাবর তার লাইন ইন্টিগ্রাল আমার এফ ডট ডিআর 0 হবে। তারপর আমি কি করব? স্টোকস থিওরেম অফ ভেক্টর, এটা তোমরা পড়বে ভেক্টরে, এটা পরে করাবো আমি। যে স্টোকস থিওরেম আছে ভেক্টরের, সেটা কি বলছে? যে যদি আমার একটা সি পাথ, একটা ক্লোজ পাথ সি একটা সারফেসকে তৈরি করে বা একটা সারফেসকে এনক্লোজ করে, এই সারফেসটা হচ্ছে এস, একটা ক্লোজ পাথ সি যদি একটা এস বলে সারফেসকে এনক্লোজ করে, সেক্ষেত্রে ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর সেটা হবে আমার সারফেস ইন্টিগ্রাল ওভার এস কার্ল অফ এফ ডট ডিএস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার, এটাকে বলা হয় স্টোকস থিওরেম, ভেক্টরের স্টোকস থিওরেম। ঠিক আছে, তো এইটা ইউজ করব, ইউজ করে আমি কি করব? আমি কনজারভেটিভ ফোর্সের যে রুলটা আছে সেটা আমি বসিয়ে দিলাম, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর সেটা আমার 0 হবে। এটা 0 করে দেবো, তাহলে আমার অবভিয়াসলি কার্ল অফ এফ ডট ডিএস টাও 0 হবে, কার্ল অফ এফ ডট ডিএস এটাও 0 হয়ে যাবে, সারফেস ইন্টিগ্রাল ওভার এস। এটা 0 হওয়ার মানে কি? কার্ল অফ এফটা 0 হবে, যেটা তোমাকে বলেছে কার্ল অফ এফটা 0। আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা আমি ব্যবহার করব কি করতে? চেক করতে যে একটা গিভেন ফোর্স ইজ কনজারভেটিভ অর নট। এইটা যখনই তোমাকে এরপর প্রশ্ন আসবে, একটা ছবি দিয়ে দেবে, একটা ফোর্স গিভেন, খুব অনেক প্রশ্ন আসে এইটার উপর, তোমাকে চেক করতে হয় কনজারভেটিভ কিনা। তো এটা থেকে নর্মালি একটা কোশ্চেন আসে মেকানিক্সে, একটা কোশ্চেন মানে আসবে, চান্স থাকে ভালো আসার, কনজারভেটিভ প্রমাণ করা। ঠিক আছে, তো সিম্পলি কার্ল অফ এফ বার করে দেখতে হবে যে 0 হচ্ছে কিনা। মানে এইটা বলতে গেলে কি বলতো, এটা হচ্ছে এই সিঙ্গেল পার্টিকেল মেকানিক্সের একটা মানে খুবই মানে কি বলবো, মানে জনপ্রিয় প্রশ্ন আর কি। মানে এখান থেকে মানে এক্সটার্নাল যদি তাকে বলে মেকানিক্সের ওপর প্রশ্ন করো, মানে কোশ্চেন যিনি সেট করছেন ওনাকে যদি বলা হয়, তো ওনার মাথায় সবার আগে এটা থেকেই একটা প্রশ্ন করার ইচ্ছা হবে, মানে এতটাই জনপ্রিয়। তা বলেই নয় যে এটা 100% আসবে, কিন্তু চান্স প্রবাবিলিটি বেশি স্ট্রং থাকে এটা থেকে প্রশ্ন আসার। আচ্ছা, নেক্সট তোমাকে এইটা প্রুফ করতে বলেছিলাম, এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। এবার এইটা যদি দেয়,
তোমাকে এই ভেক্টর আইডেন্টিটিটা একবার প্রুফ করে দেখাতে হবে। এটা আমি করিনি এখানে, কিন্তু তোমাদেরকে এটা ভেক্টর করাবার সময় করিয়ে দেখিয়েছিলাম। এই ভেক্টর আইডেন্টিটিটাকে একবার প্রুফ করে দেখাতে হবে, ঠিক আছে? পারবে? সহজ হুম। জিনিস তো। হ্যাঁ এইটাকে একবার কার্ল অফ মানে এটা হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই যে জিরো হচ্ছে, এটা একবার প্রুফ করে দেখাতে হবে। তাতেই এবার যেহেতু কার্ল অফ এফ জিরো হচ্ছে, তাতেই তোমার প্রমাণ করছো যে এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই বা মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। এবার এখানটায় মাইনাস টার্মটা আমি রাখছি, না রাখলেও হতো, ভেক্টরের সময় রাখিনি, কিন্তু মেকানিক্সের সময় আমি করব কি এখানে রাখবো, কারণ এখানটায় ফাই বা ভিটাকে একটা স্পেশাল নাম আছে, এটাকে বলবো আমি পোটেনশিয়াল এনার্জি। এই ফাই বা ভি যখন আমি এফ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ফাই ধরবো বা এফ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি ধরবো, ভিটা বা ফাইটা তখন হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি কি, ফর্মুলাটা একটু দেখে রাখো। পোটেনশিয়াল এনার্জির ওপর প্রশ্ন তোমাদের আসে, অঙ্ক করতে দেয়। ওয়ার্ক ডান যেটা আছে সেটা আমরা কি জানি, ইন্টিগ্রাল এফ ডট ডিআর। যদি এফ কনজারভেটিভ ফোর্স হয় সেক্ষেত্রে এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, যেখানে ভি হচ্ছে স্কেলার, একটা স্কেলার। এবার তুমি তাহলে কি লিখতে পারো, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন কার্ল অফ সরি গ্রেডিয়েন্ট অফ ভি ডট ডিআর। এটা আমার হয়ে যাবে ডি অফ ভি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা করলে তুমি কি পাচ্ছ, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ভি প্লাস সি। তো ওয়ার্ক ডান আমরা জানি যে যখন কোনো বস্তুর উপর ওয়ার্ক ডান করা হয়, সেই বস্তুটার কি হয়, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে। যেমন একটা স্পিনকে তুমি চাপছো, তার উপর ওয়ার্ক ডান করছো, তার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হচ্ছে। তুমি একটা বস্তুকে তুমি আরো উঁচু হাইটে নিয়ে যাচ্ছ, তার কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ। পোটেনশিয়াল এনার্জি। তো ওয়ার্ক ডানটা এখানে যেহেতু আমার ভি এর সমান হচ্ছে, তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তো এই কারণে আমি ভিটাকে আমি বলছি পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা হলো। এরপর আছে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা, ও হ্যাঁ, 9 নম্বর প্রশ্নটা, যেটা তোমাদের বলেছিলাম যে সাথে সাথে যুক্ত হয়ে আসে। সাথে সাথে যেটা বললাম যে যুক্ত হয়ে আসে, সেই প্রশ্নটা আমরা দেখবো। 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সো দ্যাট ইন কেস অফ কনজারভেটিভ ফোর্স, আর এটাও সম্ভবত ওই 18-19 এসেছিল, দেখতে হবে একবার, কিন্তু মোস্ট প্রবাবলি এসেছিল। সো দ্যাট ইন কেস অফ কনজারভেটিভ ফোর্স টোটাল এনার্জি ইজ কনজার্ভড। কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে টোটাল এনার্জি, মোট শক্তি কনজার্ভ থাকছে। তো কি করে করতে হবে এটা, কেন আর কেন আমি বললাম যে 9 নম্বরটাই 7 নম্বরের সাথে মিক্সড হয়ে আসে, কারণ 7 নম্বরে আমি এই জিনিসটা প্রুফ করেছিলাম, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর ইকুয়ালস টু টি2 মাইনাস টি1। এরপর আমার এখান থেকেই কাজটা করতে হবে। তোমাদের চলো করে দেখাই। 7 নম্বরে আমরা প্রুফ করেছিলাম কি, integration from 1 to 2 f dot dr equals to t2 minus t1। এবার তোমরা জাস্ট করবে কি, f এর জায়গায় তুমি মাইনাস গ্রেডিয়েন্ট অফ v নিয়ে নাও। মাইনাস গ্রেডিয়েন্ট অফ v, vটা পোটেনশিয়াল এনার্জি ডট dr equals to t2 minus t1 করা যেতে পারে। সরি, তাহলে মাইনাসটা বাইরে নিয়ে গিয়ে গ্রেডিয়েন্ট অফ ভি ডট ডিআর, সেটা আমার কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডি ভি হয়ে যাবে 1 থেকে 2 টি2 মাইনাস টি1। এইটা যদি তুমি ইন্টিগ্রেশনটা করো, তুমি কি পাবে, v1 মাইনাস v2 পাবে, কারণ মাইনাস আছে সামনে, v1 minus v2 ইকুয়ালস টু টি2 মাইনাস টি1 আছে। এবার গুছিয়ে নাও, 1 গুলোকে এক জায়গায় নিয়ে আসো, t1 প্লাস v1 ইকুয়ালস টু t2 প্লাস v2। এবার বলো t1টা কি, কাইনেটিক এনার্জি at 1, ke at 1, আর পোটেনশিয়াল এনার্জি v1টা হচ্ছে pe at 1, পোটেনশিয়াল এনার্জি at 1। তার মানে দুটো মিলিয়ে আমার কি হয়ে গেল, টোটাল এনার্জি হয়ে গেল কিনা, এটাকে আমি E1 লিখতে পারি, টোটাল এনার্জি। আর লেফট হ্যান্ড সাইড একইভাবে টোটাল এনার্জি এট E2। তাহলে টোটাল এনার্জি কনজার্ভ থাকছে কি থাকছে না, টোটাল এনার্জি ইজ কনজার্ভ। মানে কনজার্ভ মানে কি, পয়েন্ট 1 এ যা আছে পয়েন্ট 2 তে তাই আছে, চেঞ্জ হচ্ছে না, মানে কনজার্ভ থাকছে। টোটাল এনার্জি ইজ কনজার্ভ, পয়েন্ট 1 এ যা আছে পয়েন্ট 2 তেও এনার্জি তাই আছে।
পয়েন্ট ওয়ানে এনার্জি যা আছে পয়েন্ট টুতে তাই আছে, তার মানে কনজার্ভ থাকছে। কনজার্ভ থাকা মানে কোনো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট থাকছে। টোটাল এনার্জি ইজ কনজার্ভড, ঠিক আছে। তো এই প্রমাণটাও দেয়। এইটা অবভিয়াসলি যেহেতু এখান থেকে এই অবধি আমরা করেছিলাম আগেরটায় প্রুফটা, ওর পর থেকেই এটা অ্যাড করে দেয় যে হেন্স প্রুফ দিস। দুটো মিলিয়ে 4 নম্বরের প্রশ্ন থাকে, দুটো পার্ট মিলিয়ে, ঠিক আছে। হলো তো এটা সবার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অ্যাঙ্গুলার মোমেন্টাম কাকে বলে? অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অবভিয়াসলি আমরা এটা পড়েছি। ধরো কোনো একটা বস্তু, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সাথে মানে রিলেটেড? রোটেশনাল মোশনের সাথে রিলেটেড। রোটেশনাল মোশন, এবার এখানে সিঙ্গেল পার্টিকেলের রোটেশন হচ্ছে, কিন্তু নর্মালি রোটেশনাল মোশন আমরা পরে পড়বো, সেটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস আর রিজিড বডির ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল পার্টিকেলেরও তো রোটেশন ধরতে পারি, যে একটা এই অক্ষ আছে, এই অক্ষ বরাবর থেকে এই অক্ষের রেসপেক্টে সে রোটেট করছে। এইটা হচ্ছে পার্টিকেলটা, মাস হচ্ছে m, আর একটা পার্টিকুলার মোমেন্টে তার ভেলোসিটি হচ্ছে v। আর এইটা ধরো অরিজিনের রেসপেক্টে আমার, অরিজিনের রেসপেক্টে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে আমার r ভেক্টর, ঠিক আছে। এটা কত অ্যাঙ্গেলে আছে? থিটা অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে আমার, আর এইটাকে আমি কি ধরতে পারি? এটাকে আমি একটা ক্যাপিটাল আর রেডিয়াস ধরতে পারি। তো একটা জিনিস দেখো, ক্যাপিটাল আর যদি এটা আমার থিটা হয় আর এতটা যদি আমার আর ভেক্টর হয়, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর সাইন থিটা হচ্ছে কি? ভেক্টর দেবো না। ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর সাইন থিটা হচ্ছে কি? হচ্ছে না। আর এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা যেটাকে আমি বলি কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে নরমালি এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আপাতত আমি এখানে ভেক্টর ফর্ম না লিখে শুধু এল লিখছি। এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এইটা আমার কি হবে? মাস ইন্টু ভেলোসিটি ইন্টু আর, ক্যাপিটাল আর। যে আর যেই অক্ষ থেকে যে অক্ষর চারদিকে ঘুরছে সেই অক্ষের আমাকে নিতে হবে, কি বলে, সেই অক্ষর আমার রেডিয়াসটা নিতে হবে। এবার যদি আমি এখানটায় বসিয়ে দিই, তাহলে আমি কি পাচ্ছি? mvr sin থিটা, mvr sin থিটা। আর এটাকে ক্যালকুলেট করলে আমি পাবো হচ্ছে r ক্রস m ক্রস m r ক্রস m v, r ভেক্টর ক্রস m v। এটা আমার ভেক্টর ফর্মে চলে এলো। এটাকে আমি এইভাবে লিখতে পারি, l ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর প্লাস p। পিটা কি? পিটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। আর এলটা সেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে। তো এল পি হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম, এল হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, তাহলে একইভাবে টর্ক যেটা আছে, টর্ক কাকে বলে বলো তো? মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। একটা হালে দেখছিলাম, একটা মিম দেখছিলাম যে মোমেন্ট অফ ফোর্স আর টর্ক বোঝাবার সময় সবসময় দরজা ব্যবহার করা দরকারি। দেখেছো কি ওটা? দরজা বন্ধ। এটা ফেসবুকে খুব দিচ্ছিল মিমটা, যে মোমেন্ট অফ ফোর্স দেখাতে হবে, দরজা বলছে তুমি আগে বললে না, এরকম কি একটা কেস ছিল। যাই হোক, মোমেন্ট অফ ফোর্স বা টর্ক যেটা আছে সেটার ফর্মুলা কি হবে? টাও দিয়ে, আচ্ছা আমি এখানটায় বইয়ের ফর্মুলাটা ইউজ করছি, এন দিয়ে রিপ্রেজেন্ট করে, এন ভেক্টর ইকুয়ালস টু আর ক্রস এফ, আর ক্রস এফ। এটাকে মোমেন্ট অফ ফোর্সও বলে, ঠিক আছে।
এটা হচ্ছে আমার টর্কের ফর্মুলা। টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু আর ক্রস লিনিয়ার মোমেন্টাম, আর টর্ক যেটা আছে সেটা ইকুয়ালস টু আর ক্রস এফ। ডাইরেকশনটা কোন দিকে হয় বলতো? লিনিয়ার মোমেন্টাম হোক বা টর্ক হোক, এদের ডাইরেকশন হয় অ্যাক্সিস বরাবর স্ট্রেট উপরের দিকে, অ্যাক্সিস বরাবর স্ট্রেট উপরের দিকে, যেদিকে অবভিয়াসলি ফর রাইট হ্যান্ড মোশন। এটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল। রাইট হ্যান্ড, হ্যাঁ। রাইট হ্যান্ড স্ক্রু রুল মানে তোমার যদি তুমি যদি এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে উপরের দিকে হবে, বা স্ক্রুকে ঘোরালে যেদিকে স্ক্রুটা মুভ করে সেই রকম হবে। বুঝতে পারলে তো? এটা রাইট হ্যান্ড স্ক্রু রুল ফলো করে এই অ্যাক্সিস বরাবর উপরের দিকে হবে টর্ক বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, টর্ক আর অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে রিলেশন কি করে বার করবে? এটাও খুব দেয়, এই দেখো প্রশ্নতেই আছে, সো দ্যাট টাউ ইকুয়ালস টু ডিএল ডিটি ইকুয়ালস টু আর ক্রস এফ, এটা শো করতে বলবে। ঠিক আছে, এটা অনেক সময় আসে। স্টার্ট করবে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে। ঠিক আছে, টর্ক আর অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশন এল ইকুয়ালস টু কি? আর ক্রস এমভি, আর ক্রস এমভি বা পি বা এমভি, যাই হোক। তুমি এবার কি করো, এটা ডিএল ডিটি করো, ডেরিভেটিভ করো টাইমের রেসপেক্টে। ডেরিভেটিভ করলে তোমার পুরো জিনিসটা ডেরিভেটিভ করতে হবে, ডিডিটি অফ, এবার দুটো ক্রস প্রোডাক্টের ডেরিভেটিভ মানে পুরোটাকে আলাদা আলাদা করে সেপারেট করে ইউভি রুলে ডেরিভেটিভ করতে হবে, মনে আছে তো? তার মানে তুমি কি পাবে, একটা পাবে হচ্ছে ডিআরডিটি, একটা পাবে ডিআরডিটি ক্রস এমডি, প্লাস আরেকটা টার্ম কি পাবে, আর ক্রস এম ডিভিডিটি। দুটো টার্ম পেলাম। এবার ডিআরডিটিটা কি হয়ে যাচ্ছে? ডিআরডিটিটা আমার হয়ে যাচ্ছে ভি, তাহলে ভি ক্রস এমভি, ভি ক্রস এমভি, আর একটা হচ্ছে ভি ক্রস আর ক্রস এফ প্লাস আর ক্রস এফ হয়ে যাবে, কি হবে না বলো, মাস ইনটু ডিভিডিটি, দ্যাট ইজ এফ। আচ্ছা, খেয়াল করে দেখো এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, কারণ সেম দুটো জিনিস সেম ভেক্টরে যদি তুমি ক্রস করো তুমি সব সময় জিরো পাবে, ভি ক্রস ভি ইকুয়ালস টু জিরো। এই পার্টটা আমার জিরো হয়ে গেল, তাহলে আমার কি থাকছে, হুইচ ইজ ইকুয়ালস টু আর ক্রস ইকুয়াল টু ডিএলডিটি, ডিএলডিটি। তাহলে অবভিয়াসলি ডিএলডিটি ইকুয়ালস টু আর ক্রস এফ ইকুয়ালস টু টর্ক। তো এই প্রমাণটাও মাঝে মধ্যে 2 নম্বর বা 1 নম্বরে দেয়। ঠিক আছে, এবার এখানে একটা কেস আছে, তোমাকে যদি বলে শো দ্যাট, প্রশ্নটা দেখবে, শো দ্যাট, ধরো অন্য কিছু কোনো অঙ্ক টঙ্ক কিচ্ছু নেই, কোনো অঙ্ক ফঙ্ক কিচ্ছু নেই, শুধু বলে দিয়েছে শো দ্যাট ডিএলডিটি ইকুয়ালস টু টাউ, কোনো অঙ্ক তার উপরে নিচে কোনো অঙ্ক নেই, সেক্ষেত্রে এইটা করবে। কিন্তু অনেক সময় কি হবে বলো তো, তোমার একটা অঙ্ক দেওয়া থাকবে, অঙ্কের মধ্যে তোমার এই জিনিসটা দেওয়া থাকতে পারে, আর শো দ্যাটের বদলে হয়তো ওখানে লেখা থাকবে ভেরিফাই দ্যাট এল ইকুয়ালস টু টাউ। তখন কিন্তু এই জিনিসটা করলে চলবে না। তুমি যে অঙ্কটা করছো, যে অঙ্কটা দেওয়া আছে তার মধ্যে তুমি সেপারেটলি তুমি অঙ্কটা করে তুমি এল এর একটা মানে ফর্ম আনতে হবে, টাও এর একটা ফর্ম আনতে হবে, অঙ্কটা যা দেওয়া থাকবে সেইটা দিয়ে, মানে বুঝতে পারছো তো? এল ভেক্টরটাকে বার করছো, আবার তুমি টাও না, এখানে এন ধরেছিলাম, দেখলে বারবার গুলিয়ে যায়, এন ভেক্টর। হ্যাঁ, তোমাকে এই ভেক্টর দুটোকে আনতে হবে, দুটো ভেক্টরকে আনার পর তারপর তোমাকে দেখতে হবে যে ডিএলডিটিটা আমার এন এর সমান হচ্ছে কিনা, যদি হয় তাহলে অবভিয়াসলি মিলে যাচ্ছে। বুঝতে পারলে তো? তো কিছু অঙ্ক কিন্তু এরকম ভাবে হবে। ঠিক আছে, এই যে যেটা বললাম অ্যাঙ্গুলার মোমেন্টাম 10 নম্বর, এল ইকুয়ালস টু আর ক্রস পি আর টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, আর এই হচ্ছে প্রমাণটা ডিএলডিটি ইকুয়ালস টু টাউ। আচ্ছা, 11 নম্বর, 11 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এখান থেকেও আসে, এটাও 2 নম্বরের প্রশ্ন অনেক সময় দেয়। এটাও কি বলেছে, সহজ প্রশ্ন খুবই, দেখাতে বলেছে যে যদি একটা সিঙ্গেল পার্টিকেল যার মাস কনস্ট্যান্ট, মাসটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে ইকুয়েশন অফ মোশনকে আমি এইভাবে লিখতে পারি, ইকুয়েশন অফ মোশনকে আমি এইভাবে লিখতে পারি, খেয়াল রাখবে বলেছে,
ভি ভেলোসিটি, টি কাইনেটিক এনার্জি, এফ ফোর্স। ডি ক্যাপিটাল টি টি ইকুয়ালস টু এফ ডট ভি। কিন্তু যদি মাস আমার টাইমের সাথে ভ্যারি করে তখন আমার ইকুয়েশন অফ মোশনকে এইভাবে লিখতে পারবো, ডিডিটি অফ এম ক্যাপিটাল টি ইকুয়ালস টু এফ ডট পি। ঠিক আছে, তো এইটা সহজ 2 নম্বরের প্রশ্ন এরকম আসে, তোমাকে এই রাইট হ্যান্ড সাইড এইটা দিয়ে স্টার্ট করতে হবে, কারণ ইকুয়েশন অফ মোশন বলেছে তো, তোমাকে রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করতে হবে। চলো করা যাক। রাইট হ্যান্ড সাইড কি প্রথম কি বলেছে, এফ ডট, আচ্ছা এফ বলে, আচ্ছা সবার আগে ইকুয়েশন অফ মোশনটা লিখি। চলো ইকুয়েশন অফ মোশন বলতে আমি কি বলেছিলাম, এফ ইকুয়ালস টু এম ডিভিডিটি। আচ্ছা এম ডিভিডিটি লিখবো না, আগে আমি ফার্স্ট কেসটা আমি একদম ডিপিডিটি লিখবো। চলো এইটা হচ্ছে, এইটাকেই কিন্তু খেয়াল করে দেখো ইকুয়েশন অফ মোশন বলে। এবার ফার্স্ট কেস কি বলেছে, কনস্ট্যান্ট মাস হচ্ছে কনস্ট্যান্ট আছে, ফার্স্ট কেস বলেছে মাস ইজ কনস্ট্যান্ট, তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এম, যেহেতু মাসটা কনস্ট্যান্ট তাহলে ডেরিভেটিভের বাইরে নিয়ে আসতে পারবো, তাহলে এম ডিভিডিটি। হুম এরপর আমাকে কি বলেছে, আমাকে দেখো এফ ডট ভি ইকুয়ালস টু ডিডিটি, ডি ক্যাপিটাল টি অফ ডিটি বার করতে বলেছে। তাহলে এক কাজ করি, এফ এর সাথে আমি এখানটায় ভিটা ডট করে দিই, ভিটা ডট করে দিই। এরপর তুমি ওই দুটো এনার্জি সেম করার জন্য যে কাজটা, না সরি কাইনেটিক এনার্জি যে বার করার জন্য তুমি যে কাজটা করেছিলে একদম সেই জিনিসটা তোমায় করতে হবে। এম ডিডিটি বোথ সাইডে তুমি ভি দিয়ে ডট করছো, এই ডটটা তোমার কি হয়ে যাবে, একটু আগেই আমি করলাম হাফ এম ডিডিটি অফ ভি স্কোয়ার, একটু আগেই করা হলো, হবে কি হবে না বলো, এই জিনিসটা লেখা যাবে কি যাবে না, হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখিয়ে দিই। চলো ভি ডট ভি কি হয়, ভি স্কোয়ার, ভি ডট ভি হয় ভি স্কোয়ার, এটা মাথায় রাখবে, এটা ভেক্টর করাবার সময়ও কমিয়েছিলাম। তাহলে ডিডিটি অফ ভি ডট ভি আমায় কি দেবে, ভি ডট ভি এটা আমাকে দেবে হচ্ছে ডিডিটি অফ ভি স্কোয়ার, ডিডিটি অফ ভি স্কোয়ার, আর এইখান থেকে আমি অবভিয়াসলি পাচ্ছি টু ভি ডট ডিভিডিটি ইকুয়ালস টু ডিডিটি অফ ভি স্কোয়ার। ঠিক আছে, ব্যাস বসিয়ে দাও, এই জিনিসটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে তো, হ্যাঁ তাহলে এইটা পেলাম। তুমি এবার দেখো, যেহেতু মাস কনস্ট্যান্ট আর হাফটাও কনস্ট্যান্ট, তুমি পুরো জিনিসটাকে তুমি ডিডিটির ভেতরে ঢোকাতে পারবে কি পারবে না, যেহেতু মাসটা আমার কনস্ট্যান্ট আছে, হাফ এম এম ভি স্কোয়ার, স্কোয়ার কি হয়ে গেল, হলো কি হলো না, কাইনেটিক। হ্যাঁ ঠিক আছে, সহজ জিনিস ছিল। হ্যাঁ এক নম্বর, এক নম্বরের প্রশ্ন এটা, এক নম্বর দেয়। আর যদি তোমার মাস টাইমের সাথে ভ্যারি করে সেক্ষেত্রে তখন তোমার এইটা বার করতে হবে। তো সেক্ষেত্রে চলো করা যাক, মাস যদি আমার টাইম ভ্যারি করে, সবার আগে আমি ইকুয়েশন অফ মোশনটা লিখি, এফ ইকুয়ালস টু কি, ডিপিডিটি, হ্যাঁ ডিপিডিটি। এখানটায় আর আমি মাসটাকে বাইরে আনতে পারবো না, যেহেতু আমার মাসটা টাইমের উপর নির্ভর করছে। এবার আমি এক কাজ করি, আনার দরকার নেই, আমি এফ এর সাথে ডট পি করে দিই, এফ এর সাথে ডাইরেক্ট পি ডট করে দিই, ডিপি ডিটি ডট পি। খেয়াল করে দেখো এটা আমার এই ভি এর মতোই জিনিসটা হয়ে গেল কিনা বলো, হ্যাঁ হ্যাঁ ভি এর মতোই ভি কি জিনিসটা হবে হয়ে গেল। বলতো? তার মানে এটাকে আমি লিখতেই পারি হাফ অফ ডিডিটি অফ পি স্কোয়ার, লেখা যাবে কি যাবে না, হ্যাঁ হয়ে যাবে। এই অবধি করলাম তো। এবার আমাকে কি রেসপেক্টে বার করতে বলেছে, দেখো এখানে দেখো ডিডিটি অফ এমটি আছে, ডিডিটি অফ এমটি আছে, মানে পি রাখলে চলবে না, আমাকে এখানটায় এমটি নিয়ে আসতে হবে। কিভাবে এমটি আনবো চলো একটু হালকা করে দেখে নিই। আচ্ছা এটা একটা ফর্মুলা আছে, খুব মনে রাখবে, খুব কাজে লাগে। কাইনেটিক এনার্জি যেটা আছে সেটার মোমেন্টামের রেসপেক্টে ফর্মুলা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব কাজে লাগে। কিভাবে হচ্ছে বার করতে পারবে এটা, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তো হ্যাঁ হাফ এম ভি স্কোয়ার, তো তুমি ওপর নিচে এম দিয়ে গুণ করে দাও, তুমি ওপর নিচে এম দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে এম এম ভি হোল স্কোয়ার, এম ভি হোল স্কোয়ার বাই টু এম, দ্যাট ইজ
তার মানে পি স্কোয়ার বাই 2m। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব ইউজ হয় এটা। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, ফিজিক্সে খুব ইউজ হয় এটা। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ইন্টু 2m হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ এই কাইনেটিক এনার্জিকেই তো আমি ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম এতক্ষণ। হ্যাঁ তাহলে টু পি এম টি স্কোয়ার দেওয়া ইকুয়ালস টু 2 ইন্টু m ইন্টু কাইনেটিক এনার্জি, ডিডিটি অফ 2 ইন্টু m ইন্টু কাইনেটিক এনার্জি হবে। হ্যাঁ 2 2 কেটে গেল, ডিডিটি অফ এমভি, এমটি এমটি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এই অবধি সবার ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এই অবধি যতগুলো ছিল সব থিওরিটিক্যাল ছিল, ঠিক আছে? এবার অঙ্ক হবে। অঙ্ক আমার করা নেই, ওই যে পিডিএফটা পাঠিয়েছি ওর মধ্যে করা নেই, কারণ অঙ্ক করতে গিয়ে সত্যি কথা অনেক টাইম চলে যাবে। তো আমরা এটা হাতে হাতেই করব, ঠিক আছে? তোমরা একটু খাতাপত্র বার করে নাও যার যা আছে। থিওরিটিক্যাল যেগুলো ছিল সেগুলো ডিসকাস করে নিয়েছি, এবার চলো অঙ্ক করা যাক। কিছু সিম্পল অঙ্ক, কিছুটা একটু সিম্পল নেই, কিছুটা একটুখানি কমপ্লেক্স থাকতে পারে, কিন্তু করতে করতে হয়ে যাবে। সবাই খাতাপত্র নিয়ে রেডি? চলো ফার্স্ট অঙ্কটা দেখা যাক। এটা পার্টিকেল বলে দিয়েছে, মাস বলে দিয়েছে 10 গ্রাম, পজিশন ভেক্টর বলে দিয়েছে r ইকুয়ালস টু 10i প্লাস 6j সেন্টিমিটার, ঠিক আছে? ভেলোসিটি বলে দিয়েছে v ইকুয়ালস টু 5i। তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখে নাও, মাস আমার গ্রামে রয়েছে, আমার ডিস্টেন্স যেটা আছে বা রেডিয়াস ভেক্টর আছে বা যাই বলো, পজিশন ভেক্টর আমার সেন্টিমিটারে রয়েছে, ভেলোসিটি আমার সেন্টিমিটার পার সেকেন্ডে আছে, মানে সবকিছু আমার সিজিএস এ আছে। তাহলে আমরা সিজিএস এই বার করি, আমাদের চেঞ্জ করার দরকার নেই, এক্ষেত্রে এসআই তে চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? মেন ফর্মুলাটা কি অ্যাঙ্গুলার মোমেন্টামের? মেন ফর্মুলা L ইকুয়ালস টু MVR r ক্রস MVR mv, r ক্রস mv। এমটা যেহেতু কনস্ট্যান্ট, তুমি এমটাকে বাইরে নিয়ে যাও, r ক্রস v, তাই তো? তাহলে তোমাকে ফার্স্ট কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে r ক্রস v করতে হবে। তো r ক্রস v আগে করি, তারপরে m গুণ করে দেবো, আমাদের বেরিয়ে যাবে। চলো করা যাক। আচ্ছা, একবার দেখে নিই। rটা বলেছে 10i 6j, r ইকুয়ালস টু 10i প্লাস 6j। v কত বলেছে? 5i সম্ভবত, দেখে নিতে হবে একবার। v ইকুয়ালস টু 5i, রাইট? হ্যাঁ। আর মাস হচ্ছে 10 গ্রাম, লিখে রাখি সাইডে 10 গ্রাম। তাহলে চলো r প্লাস v আগে বার করব। রুলটা কি? i j k 10 6 0 5 0 0। আচ্ছা, মজার ব্যাপার, যেহেতু আমার k তে 0 আছে, তোমার খেয়াল করে দেখো i কম্পোনেন্টটাও আমার 0 হয়ে যাবে, j কম্পোনেন্টটাও আমার 0 হয়ে যাবে। যেহেতু k তে আমার 0 আছে, শুধু কোন কম্পোনেন্ট পড়ে থাকবে? k কম্পোনেন্টটা পড়ে থাকবে। k কম্পোনেন্টটা লেখো, কম্পোনেন্টটা লিখে আমার কি হবে? 10 into 0 minus 6 into 5, that is 30, minus 30, minus 32, তো minus 30k। তার সাথে তোমার তাহলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়ে যাবে? 10 into r plus v, 10 into minus 30k। দেখো কেটা রাখবো, কারণ আমার ভেক্টর তো, দ্যাট ইজ মাইনাস 300k, তাই তো? মাইনাস 300k, ঠিকঠাক করলাম তো? দেখো মাইনাস মানে কি? এটা অপোজিট দিকে আছে, নিচের দিকে আছে, ঠিক আছে? মানে নেগেটিভ কে অ্যাক্সিস বরাবর আছে, নেগেটিভ কে অ্যাক্সিস বলছি, নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর আছে। মাইনাস হওয়া মানে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর আছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করে এটা ডাইরেকশন কি, দেখো যেহেতু আমার আই জে কে কিছু নেই, আই জে নেই কিছু, মাইনাস কে হচ্ছে, তাহলে বলবে অ্যালং নেগেটিভ জেড অ্যাক্সিস, অ্যালং নেগেটিভ জেড অ্যাক্সিস।
হলে সবার হলে বলুন, সহজ ছিল কিনা? হুম, হ্যাঁ হুম সবার হয়েছে এটা? হুম, চলো পরেরটায় যাই। আচ্ছা, একটুখানি আলাদা। 50 কেজির সাউন্ড একটা বম। একো হচ্ছে স্যার, হ্যালো, সাউন্ডটা একো হলো। এখন ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা বম আছে 50 কেজি, সেটা এক্সপ্লোড যখন করলো তখন সেটা তিনটে পিসে ব্রেক হয়ে গেল। তিনটে পিসে ব্রেক হয়ে গেল, তার মধ্যে থেকে, আচ্ছা এই বমটার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া আছে। আর যে ব্রেক হলো তার দুটো ফ্র্যাগমেন্টস, একটার ওয়েট হচ্ছে 10 কেজি, একটার ওয়েট হচ্ছে 20 কেজি। তাদের ভেলোসিটিটা দেওয়া রয়েছে, 10 কেজির ভেলোসিটি হচ্ছে এটা, 20 কেজির ভেলোসিটি হচ্ছে এটা। সবকিছু মিটার পার সেকেন্ড মানে এসআই তে আছে। আমাকে থার্ড পিসের ভেলোসিটি বার করতে হবে। বলো তো এখানে কোন থিওরিটা আমরা অ্যাপ্লাই করব? মোমেন্টাম। অবভিয়াসলি মোমেন্টামের থিওরি অ্যাপ্লাই করব। লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকবে বিফোর এক্সপ্লোশন, আফটার এক্সপ্লোশন। তো স্টার্ট করতে হবে ফ্রম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ফ্রম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ফ্রম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা কি করব? পি, এটাকে আমি এক্সপ্লোশনের আগে বলছি, পি যেটা ছিল সেটা ইকুয়ালস টু p1 প্লাস p2 প্লাস p3। বিফোর এক্সপ্লোশন যেটা সেটা আমার p1 প্লাস p2 প্লাস p3 হবে আফটার এক্সপ্লোশন। বিফোর এক্সপ্লোশন সবার মাথায় আমি, এটা হচ্ছে বিফোর এক্সপ্লোশন। বিফোর এক্সপ্লোশন, আর এটা হচ্ছে ফ্র্যাগমেন্টস এর ভেলোসিটি আফটার এক্সপ্লোশন, পুরোটার সবগুলোর। এবার আমি কি করব, ধরো পি এর জায়গায় আমি কি করব, পি এর জায়গায় আমি এমভি লিখবো, এম ইন্টু ভি ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। এবার আমার থার্ড পিসটাকে থার্ড পিসের ভেলোসিটি বার করতে হবে। তো থার্ড পিসের ভেলোসিটিকে আমি আগে ধরে নিই যে লেট v3 যেটা, v3, আচ্ছা ধরার দরকার আছে? দরকার নেই, ছাড়ো, একবারে বার করবো চলো। তাহলে আমার এমটা কত? এমটা 50 কেজি 50 কেজি, হ্যাঁ। ইন্টু ভিটা দেখি কি আছে। ভিটা হচ্ছে 20 22 10, 20 22 10, 20i প্লাস 22j প্লাস 10k ইকুয়ালস টু m1টা কত ছিল? 10 কেজি ছিল। 10 কেজির রেসপেক্টে ভেলোসিটিটা আমার কত আছে চলো দেখা যাক। 10 কেজিরটা 150 20, তাহলে 100i প্লাস 50j 20k প্লাস 20k। তার সাথে আমি কি দ্বিতীয়টা যেটা আছে তার মাস কত? প্লাস 20 কেজি ছিল। তার ভেলোসিটিটা একবার দেখে নি চলো। তার ভেলোসিটিটা হচ্ছে 30 মাইনাস 20 মাইনাস 10, 30 মাইনাস 20 মাইনাস 10, 30 i মাইনাস 20 j মাইনাস 10 k প্লাস লাস্টেরটা আমি জানি না। আচ্ছা m3টা, আচ্ছা দেখলে এখানে m2 করে ফেলেছি, সরি, এটা m3 হবে। হ্যাঁ, m3টা আমি জানি মোস্ট প্রবাবলি। আচ্ছা m3টা কত হবে? অবভিয়াসলি 20 হবে। এখানটায় কিন্তু আমরা ধরবো না যে কিছু মাস ইয়ে হয়ে গেছে। এখানে তিনটে টুকরো হচ্ছে মানে তিনটের মাস একদম সেম থাকবে। এখানে কোনো মাস এনার্জিতে কনভার্ট হবে না, কারণ এটা হাইড্রোজেন বম নয়। তার সাথে v3 থেকে যাবে। ব্যাস, এবার নর্মাল ভেক্টরের যোগফল করতে হবে, করে তুমি v3 পেয়ে যাচ্ছ।
তোমরা করে আমাকে বলো কত হচ্ছে নর্মাল ভেক্টরের যোগফল। সংখ্যাটা একটু বাজে আসবে, এই যা, মানে এইটার সাথে মাইনাস হবে, এটার সাথে মাইনাস হবে। একটু জায়গা ছেড়ে দাও, পরে করে দেখো, ঠিক আছে? বুঝতে পারলে তো কি তোমার আলটিমেটলি তোমায় ভিজিটা বার করতে হবে। একটু জায়গা ছেড়ে দাও, চার লাইন মতো হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো সহজ জিনিস ছিল, জাস্ট ভেক্টরের গুণ করতে হবে, যোগ গুণগুলো হবে। আচ্ছা এইটা এবার চলে যাচ্ছে একটুখানি, আচ্ছা এটা একটুখানি অন্যরকম, এই টাইপের প্রশ্ন আসে ইভেন মোস্ট, এইটা ভালো প্রশ্ন আসে, মানে তোমার এরকম একটা প্রশ্ন কতটা দেখো, অনেকটাই অনেক কিছু আছে, এটা প্রায় তোমার এই বড় প্রশ্নের মধ্যে আসে, 5 থেকে 10 নম্বরের প্রশ্নতে এইগুলো আসে, এরকম প্রশ্নগুলো। এটার মধ্যে কিন্তু অনেক পার্ট আছে আর এইগুলো খুব দেয়। একটা পার্টিকেল অফ মাস m, সেটা তার মোশনের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, মানে এক্স বাই জেড কিভাবে টাইমের সাথে ভ্যারি করছে। ইকুয়েশন অফ মোশন আমি কি বলেছিলাম, যে এক্স বাই জেড টাইমের ফাংশন হিসেবে দেওয়া, সেটা ইকুয়েশন অফ মোশন। তো এক্স বাই জেড এর ইকুয়েশন দেওয়া রয়েছে, এক্স ইকুয়ালস টু a cos ওমেগা t, y ইকুয়ালস টু a sin ওমেগা t, z ইকুয়ালস টু c, a c ওমেগা এরা সবাই কনস্ট্যান্ট। তোমাকে কি কি বার করতে বলেছে, এটা কিরাম, এই এরাম অঙ্কগুলো না এইভাবে দেওয়া থাকে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম করে মার্কস দেওয়া থাকে প্রত্যেকগুলোর জন্য, প্রত্যেক জিনিসগুলোর জন্য এক এক নম্বর থাকে। যেমন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম বার করো, তুমি এক এক নম্বর পেয়ে যাচ্ছ। তারপর তোমাকে কি বলেছে, তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করো, আরো এক নম্বর বার করছো। ফোর্স আর টর্ক বার করো, এক এক আরো 2 নম্বর পেয়ে যাচ্ছ। লাস্টে এবার এখানটায় কেস আছে, দেখো ভেরিফাই, ভেরিফাই দিয়ে দিয়েছে। ভেরিফাই মানে তোমাকে কিন্তু এখানটায় একটু অন্য কাজ করতে হবে, মানে তোমাকে ওই জাস্ট যে প্রুফটা আমরা আগে করলাম সেই প্রুফটা দেখিয়ে দিলে চলবে না, ভেরিফাই করতে হবে। চলো হাতে কলমে করা যাক, জিনিসটা বোঝা যাবে। এটা মোটামুটি 5 নম্বরের অঙ্ক বলতে পারো, 5 থেকে 6। ধরো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মোমেন্টামের জন্য 1 নম্বর, অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য 1 নম্বর, 3, ফোর্স আর টর্কের জন্য 4, 5, আর এই প্রুফ, এই ভেরিফাই করার জন্য 6 মার্কসের অঙ্ক এটা প্রায়। ঠিক আছে, এরকম মোটামুটি 6 মার্কস দেওয়া থাকবে। চলো বার করা যাক। ফার্স্ট কি বলেছে, ভেলোসিটি বার করা। ভেলোসিটি বার করার কিছু দরকার আছে? ভেলোসিটি ফর্মুলা কি হবে? drdp, v equals to drdt, v equals to drdt। তুমি এটাকে ভেঙে নাও ভেক্টর ফর্মে, ভেক্টর ফর্মে ভেঙে নাও, কি হচ্ছে i cap dx dt প্লাস j cap dy dt প্লাস k cap dz dt। আচ্ছা, যেহেতু এখন আমরা সকলে ডেরিভেটিভ করতে এক্সপার্ট হয়ে গেছি, তাই জন্য আমরা মুখে মুখেই করব। x হচ্ছে a cos ওমেগা t, ডেরিভেটিভ করলে কি বেরোবে, মাইনাস a ওমেগা cos sin ওমেগা t, a ওমেগা sin ওমেগা t, তাহলে i cap মাইনাস i cap a ওমেগা sin ওমেগা t। চলো ওয়াইটা দেখা যাক কি আছে, ওয়াইটা হচ্ছে a sin ওমেগা t, মানে প্লাস a ওমেগা cos ওমেগা t, রাইট? হ্যাঁ, প্লাস j a ওমেগা cos ওমেগা t প্লাস, আচ্ছা জেডটা কি আছে চলো দেখা যাক, c একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্টের সাথে যোগ করলে, ডেরিভেটিভ করলে 0। তা ভেলোসিটি পেয়ে গেলাম, আর কিছু চাই না, কারণ আমাকে কিন্তু কোনো মান দেওয়া নেই, তাহলে এটা বার করাই মানে ভেলোসিটি বেরিয়ে গেছে। নেক্সট কি চেয়েছে, লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে আমি কি করব, জাস্ট m গুণ করে দাও, জাস্ট একটা m গুণ করে দাও, i ভেক্টর m a ওমেগা sin ওমেগা t প্লাস j m ওমেগা m a ওমেগা cos ওমেগা t। ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম বেরিয়ে গেল। নেক্সট কি চেয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম চেয়েছে আশা করি, ইয়েস অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবার এখান থেকে ঝামেলা শুরু। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, r ক্রস p, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে r ক্রস p, তার মানে এবার আমাকে ক্রস প্রোডাক্ট শুরু করতে হবে। এবার একটু ঝামেলা শুরু হলো, এতক্ষণ ইজি ছিল, এবার একটুখানি কষ্ট করতে হবে। বড় করে ডিটারমিনেন্ট টানো, i j
কে। এখানেও মজা আছে, কে দুটো টার্ম মোস্ট প্রবাবলি জিরো হচ্ছে, তার মানে আমার শুধু আই জে কম্পোনেন্ট থাকবে না, কে কম্পোনেন্টই থাকবে। চলো তাও দেখা যাক। আচ্ছা, আরটা কি আছে? ও না 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 না, কে কম্পোনেন্ট একটা থাকছে। আরটা আমার ছিল হচ্ছে এ সাইন ছিল না কস ছিল গো? এ কস, A cos cos omega t. এ কস ওমেগা টি। পরের কম্পোনেন্টটা ছিল এ সাইন ওমেগা টি। লাস্টটা ছিল সম্ভবত সি। 0 c সি সি সি। আরটা বার করছি, c ভেলোসিটি না কিন্তু আরটা। আরে জেড কিন্তু সি ছিল, ঠিক আছে। আর মোমেন্টামটা হবে এই জিনিসটা, মাইনাস এম এ ওমেগা সাইন ওমেগা টি। একটু নিচে লিখছি, জায়গা কম আছে বলে, এম এ ওমেগা কস ওমেগা টি আর জিরো। তো এবার একটুখানি এই ডেরিভেটিভটা, এই ডিটারমিনেন্টটা একটু বড় হবে। আই আই ক্যাপ নিলাম, আই ক্যাপ নিলাম জিরো। এম, এখানে আমার কি থাকছে, এম সি এ m ওমেগা কস ওমেগা টি মাইনাস মাইনাস এম সি এ ওমেগা কস cos omega t. ওমেগা টি। আই ক্যাপটা হলো। জে ক্যাপের জন্য যদি করি, প্রথমটা জিরো হবে, তারপরেরটা মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস Plus জে সি এম ওমেগা এম সি এ ওমেগা m c omega sin omega t. ওমেগা সাইন ওমেগা টি। আর কে ক্যাপটা একটু বড় হবে, দেখা যাক কি হয়। কে ক্যাপ, কে ক্যাপে আমার কি হচ্ছে, কস এর সাথে কস, তাহলে এম ওমেগা কস স্কোয়ার, এম ওমেগা এ স্কোয়ার, এম ওমেগা এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, তাই তো। এম ওমেগা m a square omega এ দুটো cos আছে, omega তাহলে এ স্কোয়ার হবে omega না, square omega t. হ্যাঁ ওমেগা স্কোয়ার হবে না, ওমেগা নেই, ওমেগা একটাই হবে, এম ওমেগা এ হ্যাঁ স্কোয়ার কস স্কোয়ার একটাই ওমেগা হবে। টি, কস স্কোয়ার ওমেগা টি। আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এম ওমেগা এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি কস স্কোয়ার ওমেগা টি আমার 1 হয়ে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে আমার এখানে মাইনাস আই এম সি এ ওমেগা কস ওমেগা টি প্লাস জে এম সি এ ওমেগা সাইন ওমেগা টি Plus cap প্লাস কে m এম এম ওমেগা m a square omega. বা যাই হোক, এম ওমেগা এ স্কোয়ার, ঠিক আছে। হুম। তাহলে এটা হলো আমার কি বেরোলো, আমার এলটা বেরোলো, এটা আমার এল বেরোলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অঙ্কটা এবার, এবার যদি তোমার টর্ক বার করতে বলে তোমাকে, আচ্ছা ফোর্স বার করতে বলে, ফোর্স কি করে বার করবে? এরপর আই থিঙ্ক তোমায় ফোর্স বার করতে বলেছে, ফোর্স বার করতে বলেছে। ফোর্স কি করে বার করবে বলো? m a মানে m dvdt. অবভিয়াসলি এম ডিভিডিটি। আমরা তো ভিটা বার করে রেখেছিলাম, তার সাথে আমাকে করতে হবে কি, একটা ডেরিভেটিভ করে এম করে দিতে হবে। আমার এটা ভি বেরিয়েছিল তো। হ্যাঁ আচ্ছা চলো একটু মুখে মুখে ডেরিভেটিভ করে দেয়। এটা যদি আমি ডেরিভেটিভ করি, আমার ওমেগা স্কোয়ার হবে, কস ওমেগা টি হয়ে যাবে, তাই তো। হুম হুম তাহলে আমি একবারে লিখে দিই, আর মাইনাসটা থাকছে, তাহলে মাইনাস আই এম এ ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, কস ওমেগা টি সরি, তাই তো। লিখে নিই একবার, এই তো এম এ ওমেগা, এটা হয়ে গেলে কস কস স্কোয়ার ওমেগা স্কোয়ার কস ওমেগা টি। আচ্ছা আই ক্যাপ ছিল। আর এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি, পরের টার্মটাকে, এই টার্মটাকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন, আচ্ছা ওমেগা বেরিয়ে আসবে, তার মানে হুম মাইনাস জে এম এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি sin omega t. মাইনাস জে ক্যাপ এম এ ওমেগা স্কোয়ার sin omega t. সাইন ওমেগা টি। তাহলে এটা আমার বেরোলো ফোর্স, ফোর্স বেরিয়ে গেল। এবার টর্ক যদি বার করতে বলে, তাহলে আমাকে কি করতে হবে, আবার আর এর সাথে এই জিনিসটাকে আমাকে ইয়ে করতে হবে, টাও করতে গেলে আমাকে আর ক্রস এফ করতে হবে, ঠিক কি না। হুম
আর ক্রস এফ। চলো করা যাক, দেখা যাক কি হয়। আচ্ছা একটু মুছতে হবে, তোমরা একটু ভ্যালুটা তোমরা লিখে রেখেছো তো এই ভ্যালুগুলো? হ্যাঁ তাহলে আমাকে একটু বলো, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, আর এলটাও একটু মাথায় রেখো, ঠিক আছে? ঠিক আছে। মানে খাতায় আছে আশা করি। চলো একটু মুছলাম তাহলে। আচ্ছা তাহলে আর চলো টর্কটা বার করবো আর ক্রস এফ করে, চলো দেখা যাক। টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ equals to I j k আরটা ছিল হচ্ছে আমার a cos ওমেগা t হ্যাঁ a sin ওমেগা t c। সি, হ্যাঁ। আচ্ছা এবার তোমরা আমাকে ফোর্সের কম্পোনেন্ট গুলো বলো কি ছিল। মাইনাস মাইনাস এম এম এ ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, তারপর cos ওমেগা cos ওমেগা t, তারপরেরটা মাইনাসই ছিল সম্ভবত, মাইনাস এম হ্যাঁ a এম এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। sin ওমেগা t। আর ওটা জিরো। কেটা জিরো ছিল তাই তো? হুম হ্যাঁ ঠিক আছে তাহলে চলো করা যাক। তাহলে ক্রস করলে অবভিয়াসলি আই কম্পোনেন্ট একটা জিরো হবে, একটা জিরো হবে, মাইনাস আর আচ্ছা মাইনাসে 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 প্লাস মাইনাসে হয়ে প্লাস। যাচ্ছে, প্লাস মানে এই যে এম এম সি এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা ওমেগা স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। সাইন স্কোয়ার কেন হবে? সরি সাইন ওমেগা টি, এম শুধু সাইন ওমেগা টি। সরি সাইন ওমেগা টি। আচ্ছা এটা আমি বার করছি হচ্ছে টর্কটা, টাউটা, প্লাস মাইনাস নি যে কম্পোনেন্ট করলে এটাও জিরো, মাইনাসে মাইনাস, আচ্ছা এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস হয়ে একটা যাবে। মাইনাস, না মাইনাসই থাকবে, আমি এই হিসাব করি তো, তো সামনে মাইনাস ধরা হয়, আমরা তো এইভাবে কাউন্ট করলে নিয়মটা এটা হচ্ছে তো যে হ্যাঁ। এইভাবে করলে মাইনাস ধরে নিতে হবে সামনে। তো মাইনাস থাকছে, তারপর আবার এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে যাচ্ছে। মাইনাসই থাকছে আলটিমেটলি, মাইনাস তিনবার মাইনাস হচ্ছে আর কি, তো মাইনাসই থাকবে। হ্যাঁ তাহলে যে এটাও আবার হয়ে যাচ্ছে এমসি এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি। আর কে ক্যাপের সাথে আমার কি থাকছে, কে ক্যাপের থাকছে প্লাস কে ক্যাপ এগুলো জিরো হয়ে যাবে। হ্যাঁ ওটা জিরো হয়ে যাচ্ছে। লাস্টে জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ দুটো সেম কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, একদম সেম জিনিস, তাহলে এটা আমার জিরো হয়ে যাবে, তো জিরোই করে দিলাম চলো একবারে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে এবার আমাকে দেখতে হবে, ভেরিফাই করতে হবে যে টাউ ইকুয়ালস টু ডিএলডিটি হচ্ছে কিনা। আচ্ছা এবার তোমাকে একটা জিনিস এর আগে বলা দরকার আছে, টাউ ইকুয়ালস টু ডিএলডিটি হওয়া মানে তোমাকে একটা জিনিস আমি বলে দিই, এলটার কিন্তু আমি কম্পোনেন্টে ভাঙতে পারি, এলএক্স এলওয়াই এলজেড। তো এলএক্স টা আমার কি হতে হবে, ডি টাউ এক্স ডিটি, সরি ডিএলএক্স ডিটিটা আমার ডি টাউ এর সমান, ডিএলএক্স ডিটি যেটা সেটা আমার টাউ এক্স এর সমান হতে হবে, বুঝতে পারলে? এবার তোমরা একটুখানি টাউটে আমার টাউ এক্স এ কি আছে, এম সি এ স্কোয়ার সাইন ওমেগা টি, তুমি আমাকে একটু এল এর এক্স কম্পোনেন্টটা বলো, মানে আই এর সাথে যে জিনিসটা ছিল সেটা কি ছিল, এল এর এক্স কম্পোনেন্টটা যেটা আই এর সাথে ছিল একটু বলো। মাইনাস সি এম এ সি এম এ তারপর ওমেগা কস ওমেগা টি। কস কস ওমেগা ওমেগা টি। টি। তোমরা এবার চেক করে দেখো, তুমি যেমনি তুমি এটা ডিডিটি করছো, ডিএলএক্স ডিটি করছো, তখনই তোমার কসটা যেহেতু সাইন হচ্ছে, তোমার মাইনাস আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তুমি দেখো এই জিনিসটা পাচ্ছ, এম সি এ আরেকটা ওমেগা বেরোচ্ছে বলে ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে, সাইন সাইন ওমেগা টি। ওমেগা এলএক্স এর ওটা কোনটা লিখলেন? ওই মাইনাস এটা লিখে আর লাইনে দাঁড়াও দেখে নাও কোনটার কথা ওটা বলছো, হচ্ছে এল এ। কোনটার কথা বলছো? ওই এলএক্স টা লিখলেন যেটা, না এইটার কথা বলছো নাকি এইটা? হ্যাঁ ওটাই ওই ওটাই তো যেটা এমসিএ দেখাচ্ছে। হ্যাঁ। এমসিএ এটাই তো, এলএক্স হচ্ছে তোমার এল এর তুমি ভেক্টর যেটা বার করেছিলে ওখানে যাও, যেটা আই এর সাথে আর আছে, প্লাস পি যেটা আই এর সাথে
সাথে, না না আই এর সাথে, এল যেটা বার করেছিলে না তোমরা, লিনিয়ার মোমেন্টাম বার হুম, করেছিলে, হুম। অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাঁ, বার হ্যাঁ। করেছিলে, ওটাই তো বললাম। ওখানে আচ্ছা আচ্ছা গিয়ে আচ্ছা তুমি বুঝতে পেরেছি। আই কম্পোনেন্ট যেটা সেটাই এলএক্স, আই আচ্ছা এর আচ্ছা সাথে যে ঠিক আছে। জিনিসটা আছে সেটাই এলএক্স, বুঝতে পারলে? হুম হুম হুম। তুমি এবার যখন এই এলএক্স কে ডেরিভেটিভ করছো, তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা দেখো এই টর্কের আই কম্পোনেন্টটা, হুম তাহলে তুমি ডিএলএক্স ডিটি তোমার টর্ক হলো কিনা, টাও এক্স হলো কিনা, হ্যাঁ, ডিএল ওয়াই ডিটি বার করো একই ভাবে, তোমার দেখো টাও আই বেরোবে, আর ডিএল ডিএলজেড ডিটি যেহেতু ওখানে কোনো টি টার্ম নেই, তোমার এটা অটোমেটিক্যালি জিরো বেরোচ্ছে, হুইচ ইজ টাউ জেড। করে দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তোমরা একবার করে দেখে নাও এটা, আর এইটা হয়ে গেলে আজকে এই অবধি থাকুক। হ্যাঁ স্যার